সকাল থেকে বাড়িতে হইচই পড়ে গেছে, কারণ আজ তন্ময় ভাই আসছে। উনি আবার সদা গোছানো সবকিছু পছন্দ করেন। কোথাও একটু ময়লা থাকতে পারবে না, বিছানা চাদর সামান্য কুচকে যেতে পারবে না, খাবার টেবিলের আশেপাশে কেউ চুল খোলা রেখে হাঁটতে পারবে না। আরও যত সব হাবিজাবি নিয়মে বলে রেখেছেন বাড়িটা। এভাবে এক দিক দিয়ে শান্তিতে সবসময় বাড়িতে থাকে না, বেশিরভাগ সময় কাজের সূত্রে ডাকা থাকেন। আবার এমন না যে ওনার থেকে মুরব্বী এ বাড়িতে আর কেউ নেই। বড় চাচ্ছু আছে, আমার আব্বু, তারপর ছোট চাচ্ছু আছেন, কিন্তু সবাইকে কি গুল খাইয়েছেন কে জানে। তন্ময় বলতে সবাই একজন। তন্ময় বলেছে তাহলে এটাই ঠিক, তন্ময় বলেনি তাহলে এটা জীবনেও হবে না। বড় চাচ্ছু এখানকার মেয়র, তার কথায় কত মনে উঠে বসে, কিন্তু সেও তার দামড়া ছেলের কথায় চলে। সবাই বড় শ্রদ্ধার সাথে তার একটা জিনিস তন্ময়বাইকে ফ্রিতে দেয়, তা হলো অফুরন্ত ভালোবাসা। আমার এসব দেখলে ফিত্তি জ্বলে যায়। জ্বলে যাওয়ার জন্য যথেষ্ট কারণও আছে। স্কুলের গণ্ডি পেরোনোর পরে আমার বান্ধবীরা এই মফস্বল ছেড়ে কেউ ঢাকা তো কেউ অন্য শহরে উড়াল দিতে লাগলো। আমিও এই শাসনের জীবনে অতিষ্ঠ হয়ে পড়লাম। সব নিয়মকানুন ভেঙে ফেলতে চাইলাম, যা এখানে থাকলে কখনোই সম্ভব না। তাই আব্বুর কাছে বললাম আমিও ঢাকায় যেতে চাই, ওখানকার কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে হোস্টেলে থেকে পড়াশোনা করব। আব্বু আম্মু প্রথমে রাজি না হলেও আমার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন, কিন্তু বাদ সাধলেন তন্ময় ভাই। সেদিন সন্ধ্যায় হুট করে ঢাকা থেকে চলে এলেন। রাতে খাবার টেবিলে যখন আম্মু বললেন, ওরু বলছিল ওর সব বান্ধবীরা নাকি ঢাকায় অ্যাডমিশন নিচ্ছে, ওরুও চাচ্ছে তুই একটা ভালো কলেজে। আম্মু কথা শেষ করতে পারলেন না, তার আগে ব্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে বললেন, ঢাকায় যাবার কি দরকার, এখানে কি কলেজ নেই? আর মামুনি তুমি কিভাবে রাজি হও? ও বোঝাটা কি, বাসা ছেড়ে কখনো একা থেকেছে কোথাও, মানিয়ে নিতে পারবে না, তার থেকে এখানেই থাকুক। আমার সব স্বপ্ন চোখের সামনে বেচতে যেতে দেখে প্রায় চেঁচিয়েই বলে উঠলাম, আমি পারবো না মানিয়ে নিতে। রাক্ষসী দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জিজ্ঞেস করেছি আমি খাওয়া শেষ না করেই উঠে এলাম। রাতে আব্বু বাসায় এলে চেঁচামেচি করতে লাগলাম। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব, এখানে উনি বলার কে। আরও বেশি খারাপ লাগছিল কারণ আব্বু আম্মু রাজি ছিলেন আমাকে ঢাকায় পাঠানোর জন্য, কিন্তু শুধুমাত্র ওনার কথাই এখন আমি যেতে পারছি না। আমার কান্না থামছিল না। আবার এসে তন্ময় ভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আব্বুকে বললেন, সাচ্ছু আমার যা ভালো মনে হয়েছে তাই বললাম, এবার তোমার যা ঠিক লাগে। ওনার নারাজি ওনার কথাই স্পষ্ট বোঝা গেছে। ব্যাস, আমার ঢাকা যাওয়া ক্যান্সেল হয়ে গেল। রাতে ছাদে বসে একা একা কাঁদছিলাম। হঠাৎ করেই চুলে টান অনুভব করলাম, মনে হচ্ছে কেউ তার সমস্ত শক্তি দিয়ে আমার চুল টেনে ধরেছে। পিছনে ফিরতে দেখি তন্ময় ভাই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমার কোমর ধরে ছাদের চড়া রেলিং এর উপর বসিয়ে দিলেন, এক হাতে তারও চুল ধরে আছেন। কি, ছাদের উপর থেকে হাত পা বেঁধে ফেলে দেই তোকে? তারপর ভাঙা ঠ্যাং কি করতে ঢাকায় যাবি? ঠ্যাং টানা দিয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবে? এত ঢাকায় যাবার শখ তোর? শখ মিটিয়ে দেই এবার। আমি কোনো কথাই বলছিলাম না, শুধু ফুফিয়ে কেঁদেই যাচ্ছিলাম। এমনিতেই আমার উচ্চতা বিতিয়ে আছে, তার উপরে যেই জোরে চুল আর কোমর ধরে আছেন, তাতে আমি এক চুলও নড়তে পারছি না। আমাকে চুপ থাকতে দেখে আরো রেগে গেলেন। এবার ধমকে উঠলেন, কি হলো, কথা বলছিস না কেন? তোর মাথায় একটা ফুচকে আমার কথার অবাধ্য হবে, সেটা সহ্য করব না আমি। এই ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং, এরপর আর এসব বরদাস্ত করব না। সোজা ছাদ থেকে ফেলে দেব, মনে রাখিস। রাতে না খেয়েই উঠে গিয়েছিলাম, সকালেও রাগ করে খাইনি। দুপুরে খেতে যখন ডাইনিংয়ে যাই, তন্ময় বললেন, এই বেলায়ও তুই না খেয়ে থাক, অবাধ্যতার শাস্তি এটা। সেই থেকে আরো নিয়মে বেড়া জালে আটকে গেলাম। কলেজ, বাসা আর কোচিংয়ে আমার জীবন আটকে রইল। একদিন ফ্রেন্ডদের সাথে কলেজ থেকে একটু দূরে ঘুরতে গেলাম। কোথা থেকে অনেকগুলো ছেলে এসে হাজির। এদের সবাইকে বড় চাচ্ছুর কাছে আমাদের বাসায় আসতে দেখেছি। এসেই আমাকে জিজ্ঞেস করলেন, আপু এখানে কি করছো? কোনো কাজ থাকলে আমরা করে দিচ্ছি। কোনো কাজ নেই, এমনিতে এসেছি বলতে একজন একটা ফোন হাতে ধরিয়ে দিয়ে কথা বলতে বললেন। কিছুই বুঝলাম না, তারপরও আস্তে আস্তে ফোন হাতে নিয়ে হ্যালো বলতে সেই রক্তহীন কণ্ঠ
কানে বাজলো, তন্ময় ভাই কলেজে কি ঘুরতে যাস? এজন্য ঢাকা আসতে চাইছিলি? চুপচাপ বাসায় যাও। আবার কখনো এমন শুনলে তোর হাড্ডি গুড্ডি ভেঙে বাসায় বসিয়ে রাখবো। চোখ ফেটে পানি আসতে চাইলো, চুপচাপ বাসায় চলে এলাম। এরপর থেকে আবার সেই আগের রুটিনে আমার দিন চলতে লাগলো। আমার রঙিলা জীবনটাকে সাদা কালো বানিয়ে ফেলাম। সেই তন্ময় ভাই আসছে, তার জন্য বাড়ি খুশিতে ভরপুর। আমার প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, এত নাচানাচি কিসের? কোন বাল আসবে যার জন্য এত কিছু? কিন্তু সবসময় আপনি যা চাইবেন তা করতে পারবেন না। দরজায় কে যেন নক করছে, সকাল সকাল এতক্ষণ। এই তন্ময় নাম জফলাম। আজ নিশ্চিত দিনটা খারাপ যাবে। এলোমেলো চুলগুলো বেঁধে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললাম। কিরে, তুই এখনো উঠিসনি? আজ ছুটির দিন আম্মু, এত সকালে উঠতে হবে কেন? তন্ময় আসছে তো আমি কি করবো আম্মু? তোমাদের আদরের দুলাল আসছে। কল্লার উপরে উঠি কিছুক্ষণ দই দই করে নিচে এসো না। কেন? বিয়াদবের মাথা কথা বলিস না। এসব কেমন সিঁড়ি কথা বলার? আমি দরজা ছেড়ে রুমে এসে বিছানার চাদর ঠিক করতে লাগলাম। এত কথা ভালো লাগে না। যাকে সহ্য হয় না তাকে নিয়ে কথা বলতেও ভালো লাগে না। আম্মু আমার পিছন পিছন রুমে আসলেন। তুই কি তন্ময়ের সামনে এভাবে কথা বলবি? বিছানা ঝাড়ার কুচিটা হাত ছেড়ে ফেলে দিলাম। না আম্মু, ভুলেও না। আমাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? তন্ময় ভাই আসার সাথে সাথেই আমি তার পা ধরে ঝুলে পড়বো। সেই যে ঝুলবো, ঝুলেই থাকবো, লাথি দিয়েও ফেলতে পারবে না। আম্মু কিছুক্ষণ কড়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলেন। হয়তো বুঝে ফেলছেন এখন আমার সাথে কথা বলে সুবিধা করতে পারবেন না। বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। 6:30 বাজে। এর মধ্যে সবাই উঠে পড়েছে। তাদের প্রাণের তন্ময় যে আসবে। তন্ময় ভাই 8টার দিকে এসে বাড়িতেই নাস্তা করবেন। ওনার সামনে পড়ার কোনো ইচ্ছে নেই। কিচেনে এসে 1 কাপ চা আর 2 পিস বিস্কিট নিয়ে আবার রুমে চলে এলাম। চা খেয়ে একটা বই নিয়ে বসতে দরজা আবারও কেউ নক করলো। চা খাওয়ার পর মাথাটা যে ফ্রেশ হয়েছিল তা পরক্ষণেই বিগড়ে গেল। আবার যদি আম্মু আসে তো একটা দফারফা হয়ে যাবে। এবার চেঁচিয়ে উঠলাম, কে? একটু পরে চশমা চোখের জাকড়া চুলওয়ালা একটা মাঝারি সাইজের মাথা পর্দার আড়ালে উকি দিল। দীপ্ত। ওকে দেখেই ফিক করে হেসে উঠলাম। দীপ্ত ছোট চাচ্চুর ছেলে, ক্লাস 9-এ পড়ে। সবার মতো তন্ময় ভাইকে ভালোবাসলেও এই ছেলে পুরোই আমার ভক্ত। কিরে, উকি ঝুঁকি দিচ্ছিস যে? ভেতরায়। বাব্বা, যে জোরসে চেঁচালে তাতে ভেতরে আসতে সাহস হচ্ছে না। ডং করিস না। কিছু বলবি? হ্যাঁ, যেভাবে চেঁচালে তাতে আর কথা বের হয় মুখ থেকে? মাপ চাই ভাই, যা বলার জলদি বল। বড়মা নিচে রাখছে। বড়মা হচ্ছেন আমাদের বড় চাচি। আমরা গোষ্ঠী শুদ্ধ ভাই বোন সবাই বড়মা ডাকি। আমি নিশ্চিত বড়মা তন্ময় ভাইয়ের থেকে আমাকে বেশি ভালোবাসেন। এই মানুষটার সব কথা কেন জানি শুনতে ইচ্ছে করে আমার, কিন্তু এটা মানতে ইচ্ছে হলো না। দীপ্তকে বললাম, আমার মাথা ব্যথা করছে, নিচে যাব না এখন। মাথা ব্যথার কথা বললে আর কেউ জ্বালাতে আসবে না। দীপ্ত ব্রুকুসকে তাকিয়ে রইল। আসলেই কি মাথা ব্যথা? এই ছেলেটা খুবই বুদ্ধিমান, সব কিছু বুঝে যায় ফেলে, কিন্তু এখন বুঝলেও কিছু করার নেই। বইটা বন্ধ করে উঠে দাঁড়ালাম। তোর কথায় মাথা ব্যথা এসে যাবে, যা ভাগ এখান থেকে। বাব্বা, যে একটা মাথা, বলেই ফিক করে হেসে চলে গেল দীপ্ত। আমি দরজা বন্ধ করে দিলাম। চুপচাপ নিজের ঘরে বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেন মনে হলো জানি না, তবে মনে হলো আসলেই কেউ দাঁড়িয়ে আছে। আস্তে উঠে দরজা খুললাম, না কেউ নেই। আবার এসে বই নিয়ে শুয়ে পড়লাম। আমাদের বাসার অঘোষিত নিয়ম রয়েছে, সকাল দুপুর আর রাতের খাবার সবাই একসাথে খাবে। যে যতই ব্যস্ত থাকুক না কেন সবাই একসাথে খাওয়ার চেষ্টা করে। সকালটা রুমে আটকে থাকলেও জানতাম দুপুরে ওই তন্ময় ভাইয়ের সামনে যেতে হবে। ওনাকে দেখলে আমার মাথায় দপ করে আগুন জ্বলে যায়। যাব না ওনার সামনে। একটা সাদা কাগজে বড় বড় অক্ষরে লিখলাম, মাথা ব্যথা করছে, ঘুমোচ্ছি আমি, কেউ ডাকবে না। তারপর দরজায় সেটি দিয়ে শুয়ে পড়লাম। দুপুরে ঘুমানোর বদ অভ্যাস এমনিতেই এসে, তার উপরে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, একটু পরেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল 3:30টার দিকে। গোসল করে আস্তে আস্তে 4:10। দরজা খুলে টিপি রুম থেকে বের হলাম। আমার টানানো নোটিশে একটা
কঙ্কালের ছবি আঁকা, নিশ্চয়ই দীপ্তর কাজ। খিদে ফের জ্বলছে, সোজা ডাইনিংয়ে চলে এলাম। এ কি, এভাবে বিড়ালের মতো হাঁটছিস কেন? হঠাৎ কথা বলায় চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি ছোট কাকি। কোনো কথা না বলে প্লেট নিয়ে খেতে বসলাম। বড় মাও কোথা থেকে হাজির। কিরে, তোর মাথা ব্যথা কমেছে? আস্তে খা, গলায় বাঁধবে। কথা বলো না, তাহলে বাঁধবে না। খাওয়া শেষে কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলাম। তন্ময় ভাই বাড়িতে নেই, মনে হয় তার সাঙ্গপাঙ্গদের সাথে দেখা করতে গেছেন। আমি আরাম করে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ালাম। সারাটা দিন ঘরবন্দি ছিলাম যেহেতু। রাতে খেয়ে রুমে চলে আসলাম। তন্ময় ভাই তখনও বাসায় আসেনি। এতদিন পরে এসেছেন, নিশ্চয়ই জন্মের মতো আড্ডা দিচ্ছে। বাহ, তন্ময়ের বাচ্চা নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় আধা আনাও না। আল্লাহ তোর বিচার করবে শয়তান। শুয়ে শুয়ে কতক্ষণ তন্ময় ভাইকে সাফাপ্ত করলাম। ইয়ারফোন কানে দিয়ে রুমে ঘুরলাম। না, ঘুম আসছে না। আসবে কিভাবে? দুপুরে যে মরার মতো ঘুমালাম, তাতে তো রাতে জিন দেলাসের মতো ঘোরাফেরা করাই স্বাভাবিক। ঘড়ির কাঁটায় রাত 2:10। কানে ইয়ারফোন লাগিয়ে ছাদে চলে এলাম। সাইড থেকে একটা টুল নিয়ে খুব সাবধানে রেলিংয়ের উপর চড়ে বসলাম। পা ঝুলিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছি। মৃদু বাতাসে চুল ছেড়ে দিলাম। বুতে ধরলে দুরুক না, কয়েকটা ফেত নিয়ে এসে আমার চুলে বাসা বাঁধুক, নইলে উড়িয়ে নিয়ে কোনো গাছের মগডালে বসিয়ে দিক। আই ডোন্ট কেয়ার। কিন্তু বুতে না ধরলেও অন্য কিছু ধরেছে আমায়। কেউ একজন একদম আমার পিছনে দাঁড়িয়ে, তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমার পুরো শরীর জমে যাচ্ছে। এ বাড়িতে এত রাতে শুধু একজনই ছাদে আসে, তন্ময় ভাই। ঠান্ডা বরফের মতো হাত দুটো পেছন হতে আলতো করে জড়িয়ে সামনে রাখা আমার হাত দুটো মুঠোবদ্ধি করে ফেললো। মুহূর্তে আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেল। হয়তো এই হাত দুটো আমার ছাদ থেকে ঠেলে ফেলে দেবে, আর নয়তো কাঁপতে কাঁপতে আমি নিজেই ছাদ হতে পড়ে যাব। এবার আর মুখটা আমার ঘাড়ের উপরে রাখলেন। তার ছোট সাবদারির খোসা খেয়ে নিশ্চিত হলাম এটা তন্ময় ভাই ছাড়া আর কেউ না। আমি রীতিমতো আরো কাঁপতে শুরু করেছি। ভয় হচ্ছে এবার বুঝে পড়ে যাব। তন্ময় ভাইও হয়তো বুঝে ফেলেছেন এভাবে আর কিছুক্ষণ থাকলে ছাদ হতে পড়ে যাব। আমার তফারফা হয়ে যাবে। আগে সে হালকা ভাব ছেড়ে এবার শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর তার রক্তহীন কথা করা অথচ শান্ত কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল। আজকাল খুব সাহস হয়েছে, তাই না? জিদ দেখাচ্ছিস, তাও কার সাথে? আমি তন্ময়ের সাথে জেদ? আমি নড়তেও পারছি না। আপনার কথার জবাব দেওয়ার মতো সাহসও আমার মাঝে অবশিষ্ট নেই। ভয় আমার কান্না এসে যাবে যে কোনো মুহূর্তে। প্রবল বাতাসে চুলগুলো তার মুখে ছড়িয়ে যাচ্ছে। গায়ে জোরের অভাব নেই। এক হাত দিয়ে আমার 2 হাত সহ কোমর শক্ত করে ধরে আছেন। অন্য হাত দিয়ে আমার লম্বা চুলগুলো নিজের হাতে ফেঁসিয়ে নিলেন। এত শক্ত করে ফেঁসিয়ে ধরার চুলো প্রচুর ব্যথা পাচ্ছে, কিন্তু একটু টু শব্দ করারও সাহস পাচ্ছি না। তন্ময় ভাই দাঁতের দাঁত চেপে বললেন, সকালে খেতে আসিসনি কেন? দুপুরে আমি যাবার পরে আর রাতে আমি আসার আগেই খেয়ে নিয়েছিস, যেন আমার সামনে পড়তে না হয়, তাই তো? তখন তো আরও মানুষ থাকতো, আর এখন তো একা। এত ভয় পাস? এখন যদি ছাদ থেকে ফেলে দেই তো? কান্নায় আর ভয়ে আমার গলা আটকে আসছে। তবুও সাহস করে বললাম, ভয় পাই না আমি আপনাকে। আমার এই কথায় যেন সে আরও রেগে গেলেন। চুল আরও কিছুটা শক্ত করে টেনে ধরলেন। ভয় পাস না? না। আচ্ছা। ওই অবস্থায় আমাকে ঘুরিয়ে তার দিকে ফেরালেন। তারপর হাতের বাঁধনটা হালকা করে আমার মাথাটা কিছুটা নিচের দিকে ঠেলে দিলেন। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। কি ফেলে দেই এবার? আমি চোখ মুখ খিচে চুপ করে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে আমার মাথাটা আরও একটু নিচের দিকে হেলে দিলেন। প্লিজ ফেলে দিবেন না আমায়। তাহলে বল, ভয় পাস আমায়? হ্যাঁ, অনেক অনেক ভয় পাই। ইয়া, দ্যাটস লাইক এ গুড গার্ল। পরপরই কোনো কথা না বলে আমায় জোরে রেলিংয়ের হতে টেনে নামালেন। এমনভাবে নামিয়েছেন যে হাঁটুতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। উনি এক প্রকার আমায় ছাদে ছুঁড়ে ফেলে চলে গেলেন। ব্যথায় নড়তেও পারছি না। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি কেঁদে ফেললাম। এই শয়তান আমার জীবনটা শেষ করে দিচ্ছে। পরপরই খেয়াল করলাম আমার সেলফোন ভেঙে গেছে। এবার আমি শব্দ করে কেঁদে ফেললাম। আমার ফোন এখন কি হবে? বাড়ির থেকে এভাবেই ফোন নিতে চাই না। যাও জোরপূর্বক নিয়েছিলাম সেটাও ভেঙে দিল। এখন
ভাবতে আমার কান্না বাড়তে লাগলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম গ্লাস একদম ডেস্ট্রয় হয়েছে। নির্ঘাত যাবার সময় এটার উপর ফা ফেলেছিল। চোখের পানি মুছেও লাভ হচ্ছে না, সে আবারও গাল ভিজে যাচ্ছে। একটা শয়তান আর কতটা শয়তান হতে পারে! ইয়া আল্লাহ! ব্যথায় নড়াতে না পারা ফা নিয়ে আমি রুমে পৌঁছালাম যুদ্ধ করে। দরজা আটকে বিছানায় বসলাম। পাজামা হাঁটু অবধি তুললাম। হাঁটু অনেকটা নিয়ে শুলে আছে, কিছুটা রক্তের দাগও পাজামায় বোঝা যাচ্ছে। হিঁচকি তুলতে তুলতে আমি নিজেই স্যাভলনের সাহায্যে জায়গাটা পরিষ্কার করে ব্লাড মেডিসিন তুলোই নিয়ে ক্ষততে চেপে নিলাম। তারপর একটা পট্টি লাগিয়ে দিলাম। আমি সকালে একদম ঠিক অনুভব করেছি এই শয়তানের নাম নিলে জীবনে আমার দিন ভালো কাটবে না, একদম না। দোতলা বাড়িটা একদম শান্ত। ভোরের সূর্য কিছুটা ঝলমলে রূপান্তরিত হয়েছে আশপাশ। জানালা দিয়ে দেখা যাচ্ছে সবুজ শ্যামল শান্ত ছায়াঘেরা মনোরম এক পরিবেশ। দিগন্ত জোড়া ফসলের মাঠ, টইটুম্বুর খাল বিলে, নয়না বিরাম শাপলা পদ্মা, পাখিদের কোলাহলের মনোরম এক দৃশ্য। সকাল সকাল এই দৃশ্য অনুভব করার অনুভূতিই আলাদা, বাক্যে প্রকাশ করার মতো না। আসলে আমাদের বাড়ি, তারপর বাড়ির চারপাশ খুবই শৌখিনতায় ঘেরা, খুব সাজানো গোছানো। আশেপাশে গুলোও কোথাও আবর্জনা পাওয়া যাবে না। বাড়ির ভেতর তো দূরের বিষয়, বাহিরেও তেমন অগোছালো থাকে না। নিট অ্যান্ড ক্লিন যাকে বলা হয়। এতটা পরিপাটি রাখার বড় কারণ হচ্ছে তন্ময় ভাই। বাড়ির সকলেই তার অসুখের ব্যাপারে অগত্য, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। উনি আবর্জনা কেন বাড়ির আশেপাশেও দেখতে রাজি না, যার কারণে বড় মা ছোট চাচি ঘুম থেকে উঠতে আগে আশপাশ সহ পুরো বাড়ি পরিষ্কার করে ফেলেন। কারণ বাড়ি শেহজাদা 7টায় ঘুম থেকে ওঠেন এবং 8টায় বাড়িতে ব্রেকফাস্ট করেন। আমি এখনই জানালা দিয়ে দেখতে পাচ্ছি বড় মা বাগান পরিষ্কার করছেন, ছোট চাচি সিঁড়ি ঝাড়ু শেষ করে আপাতত ঝাড়ু হাতে কথা বলছেন বড় মার সাথে, আর আমার মা ডাস্টার দিয়ে দোতলা ধরে নিচতলায় সিঁড়ি সহ মুছে ফেলেছেন। আমি রুমে চলে এলাম। পাটা এখনো ব্যথা করছে, চিনচিন করছে হাঁটতে নিলেই। দেন দিলে ব্যথা বাড়বে। আমি দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। কলেজের ড্রেস সহ ব্যাগ সব কিছু গুছিয়ে বিছানায় রাখলাম। এখনো সময় আছে, তাই পড়তে বসে পড়লাম। আমার এখনো শেষ ক্লাসের পড়া কমপ্লিট হয়নি, কিন্তু বেশিক্ষণ পড়তে পারলাম না, কারণ সুমনা এসেছে। বড় মামার মেয়ে এটা। আমরা একই বয়সের এবং একই কলেজে পড়ছি। ইতি নিশ্চয় জেনে গেছে তন্ময় ভাই এসেছে, তাই দ্রুত কলেজ ড্রেসে হাজির। এ আবার তন্ময় ভাইয়ের দেওয়ানি। তন্ময় ভাই বলতেই পাগল। আমি বইটা বন্ধ করে ফেললাম। সুমনা এসে ব্যাগটা বিছানায় ফেলে দরজা থেকে উকি ঝুঁকি দিতে লাগলো এবং ফিসফিস আওয়াজে প্রশ্ন করলো, তন্ময় ভাই আসছে, জানাস নেই কেন? আমি এক্সকিউজ দিয়ে বললাম, ফোন ভেঙে গেছে। আল্লাহ, কিভাবে? এভাবেই। সুমনা সন্দেহ দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকালো, তারপর হঠাৎ আয়নার সামনে নিজেকে পর্যবেক্ষণ করলো। আমাকে ঠিক দেখাচ্ছে তো? আজ দুবেনি করেছি। আমাকে নাকি প্রচণ্ড চুট করে। কেমন লাগছে? আমি কিছুটা হাসলাম। সুমনা এমনিতেও দেখতে মাশাআল্লাহ। লম্বা তার হাইট, গায়ের রং ফর্সা, লম্বা ঘন ব্রাউন রঙের চুল, কিন্তু আজ একটু বেশি সুন্দরভাবে সেজে গুজে এসেছে। কারণ একটাই, তন্ময় ভাই বাড়িতে। আমি টেবিল গোছাতে গোছাতে বললাম, মাশাআল্লাহ। সে খুশিতে গদগদ হয়ে গেল। কাজল আর একটু ঘন করে লাগালো। তারপর বেরোতে বেরোতে বলল, উকি ঝুঁকি দিয়ে আসি। গেল তাহলে মেয়েটা। উফ, এমন সুন্দর সুন্দর মেয়েরা এই খারুসকে কেন পছন্দ করে? পাশের বাড়ির কুলসুম এবং তার বড় বোনও তন্ময় ভাইয়ের কথা জিজ্ঞেস করবে। আবার আমার ক্লাসের সাথীরা কয়েকটা পাগল করবে এভাবে। তন্ময় ভাইয়ের নাম্বারটা দে না প্লিজ। তো এমন অনেক, এগুলো ভেবে লাভ নেই। আসলে তারা তো আর শয়তানটার আসল চেহারা দেখেনি। দেখলে নির্ঘাত এর দ্বিতীয়বার দেখার ইচ্ছা রাখতো না, আর আমি তা গ্যারান্টি দিতে রাজি। কলেজের জন্য তৈরি হয়ে খেতে গিয়ে আমি দীপ্তর সাথে বসলাম। প্রথমে নজরে আসলো ওর জাকড়া চুল। হাত নিজে সেরায় চুল আউড়ে নিল। দীপ্ত ঘুমন্ত চোখের চশমাটা আর একটু ঠেলে নিয়ে বলল, এবারের টেস্টে আমি রকিবুলের থেকে 5 পয়েন্ট এগিয়ে গণিতে। আমি উৎসাহ দিলাম, সাব্বাস, এই হলো না আমার ভাই। ইংলিশে ক্লাসে সবচেয়ে হাই স্কোর আমার। ব্রিলিয়েন্ট। ছেলেটা এত মেধাবী বলার বাহিরে। ক্লাসে টপ না করতে পারলেও ও পাগল হয়ে যায় প্রায়। এভাবে সবচেয়ে সুইটেস্ট। রবিন ভাই ভাঙলেন দীপ্তিকে। গুম্বজ। আর কত পড়বি? পড়তে পড়তে চোখ খেয়ে ফেলছিস একদম। হিংসা হচ্ছে? ফিল্টুস।
রবিন ভাই হচ্ছেন দীপ্তর বড় ভাই। দীপ্তরা 3 ভাই বোন। ছোট দীপ্ত, তারপর রুবি আফু এবং তাদের দুজনের বড় রবিন ভাই। এইগুলো হলো ছোট চাচ্চুর সম্পদ। এদের মধ্যে ব্রিলিয়েন্ট দীপ্ত, বাকি 2 ভাই বোন পড়ালেখায় কাঁচা। আমার সামনে বসে সুমনা এবং ওর পাশে তন্ময় ভাই একদম শক্ত চেহারা নিয়ে খাচ্ছেন। মনে হচ্ছে কাউকে সামনে পেলে 2-4টে কোপ তার গলায় অনায়াসে দিবেন। সুমনা কথা বলার চেষ্টা করছে। তন্ময় ভাই কতদিন থাকবে এবার দেখি। ব্যাস, সে তার মুখ বন্ধ করে ফেলেছে। সুমনা আমার দিক কিছুক্ষণ তাকিয়ে রইল অসহায় চোখে। বেচারি পছন্দ করেছে এমন কাউকে যে রীতিমতো এক পাথর। তাতে আমার কি? আমি ভাই জটফট খেয়ে উঠতে যাব। তার আগেই সুমনা বলল, তন্ময় ভাই চলো না, আমাদের দিয়ে আসবে। কলেজের সামনে কিছু ছেলেরা আমাকে ডিস্টার্ব করে। আমি তাড়া লাগালাম, দেরি হচ্ছে সুমনা। শয়তানটার জবাব এলো, যাও ব্যাগ নিয়ে আসো। ডং। সুমনা লাফাতে লাফাতে ব্যাগ আনতে চলে যাচ্ছে। আমি আব্বুর কাছে গেলাম। সে আমাকে দেখে গালায় হাত ছোয়ালেন। কি হয়েছে? মুখটা এমন ফোলা কেন? এভাবেই, আমি বড় হয়েছি, না হলে এখনই আব্বুকে জড়িয়ে বলতাম, এই শয়তান তন্ময় আমাকে হেনস্থা করে। আব্বু, এটার একটা রফা দফা করে দাও, তাহলে আমি একদম শান্তিতে থাকবো। অথচ আমি জানি এটা বললেন যদি পরে তন্ময় ভাই জানেন তাহলে আমার অবস্থা করুণ হয়ে যাবে, করুণের থেকেও করুণ। তন্ময় ভাইয়ের সাথে বেরোলে নজর থাকবে সকলের আমাদের দিকে। আমি আরো মাথা নিচু করে সাইড হয়ে হাঁটতে লাগলাম। আশপাশ পরিচিত অপরিচিত অনেকেই কথা বলছেন, আবার ডাকছেন। তন্ময় ভাই কখন এলেন? কি অবস্থা তন্ময়? আরে তন্ময় ভাই, একটা জরুরি ম্যাটার ছিল। তন্ময় ভাই সময় আছে? সে বেশ হাতে উঠিয়ে দেখাচ্ছে। পরে ভাব দেখলে গা পিত্তি একদম ঝুলে শেষ। উহরে, রাজা বাদশাহ আসছেন। এদিকে সুমনা বেচারি বারবার তন্ময় ভাইকে প্রশ্ন করছে আর হাসছে। আবার অনেকটা ভাইয়ের সাথে চেপে আছে। আমার হাসি পেল। ভাইয়া যেন নিট অ্যান্ড ক্লিন টাইপ মানুষ। কখন না আবার আমার উপর চেঁচিয়ে উঠে, হিহি, চেঁচালেই তো ভালো হবে, সুমনা দেখুক এর আসল রূপ। তন্ময় ভাই হঠাৎ থামলেন, তারপর পেছনে ফিরে ধমক দিলেন, সামনে হাঁটো। আমি দ্রুত তাদের সামনে গিয়ে হাঁটতে লাগলাম। কি শয়তান, রাস্তার মাঝেও শুরু। তুই জাহান্নামে মরবি রে, তোর কপালে বিয়ে নেই, তুই সিঙ্গেল মরবি। কলেজের সামনে সেই ছেলেগুলো আবারও দাঁড়িয়েছিল। সুমনা বেশ ভয় পাওয়ার ভান করে ভাইকে দেখিয়ে দিল, এভাবে মেয়ে 2-3 দিন ছেলে অনায়াসে মেরে ফেলতে পারবে, আর ওর যে মুখ একদম শুদ্ধ ভাষায় গলাগাল করে খেয়ে দিবে। ভাই তাদের দিক তাকাতেই ছেলে দুটো দৌড়। আমি যেতে নিলে তন্ময় ভাই প্রশ্ন করেন, তোর ফোন অফ কেন? মন তো চাচ্ছিল এর সাথে আজ রফা দফা হয়ে যাক, অথচ আমি কিছুই বলতে পারবো না। যেখানে বাড়ির বড়রা একে সম্মান করে সেখানে আমি কিভাবে খারাপ ব্যবহার করতে পারি? কাল রাত্রে ছাদে ভেঙে গেছে, আমি বলেই গেটে ঢুকে গেলাম। আমার মাথাটা এখনো জিলিক মেরে ওঠে। কি শক্তি দিয়েই না চুল ধরেছিল, আর আমার উচ্চতা ভীতিকে কি নির্মমভাবে না অপমান করেছিল। একদিন তুইও শাস্তি পাবি দেখিস, শয়তানের বাচ্চা। আমি কি আমার জীবনের স্বাধীনতা পাবো? সেই ভাগ্য কি হবে? কি পাপ করেছিলাম? এত শাসন আমাকেই কেন পেতে হবে? আর সকলের মতো আমি কেন ঘুরতে যেতে পারি না? কেন পারি না? অবাগীর মতো দেখে যাচ্ছে বান্ধবীরা রেস্টুরেন্টে যাচ্ছে, অথচ আমি যেতে পারছি না। অসহায় চোখে তাদের চলে যাওয়া দেখি আমিও বাড়ির উদ্দেশ্যে চললাম। এই অবাগী জীবন নিয়ে বেঁচে থেকে আর কি লাভ? জীবন উপভোগ করতে না পারলে এই জীবন রেখে আর কি হবে? একদিন এই শাসনের জীবন ভাঙবে আমি মরলে। ছোট থেকে ঘোরাঘুরি কাকে বলে জানি না। নানু বাড়ি ছাড়া আর কোথাও ঘোরা হয়নি। স্কুল জীবনে একবারও পিকনিক অ্যাটেন্ড করতে পারিনি। স্কুল হেডমাস্টার দ্বারাও বাড়িতে রিকোয়েস্ট করিয়েছি আমাকে যেতে যাওয়ার জন্য, আফসোস কাজ হয়নি। হবে কিভাবে? বাড়িতে আছে তো এক জঙ্গল, যার নিজের জঙ্গল ছেড়ে আমারটা পছন্দের। আর তোর কপালে সুখ নেই, এবার যেতে না দিলে শাহজাহান পরিবারের একদিন, না হয় আমার একদিন, দেখে নিব। দরজা বরাবরই আসতেই শুনছি বড় মা ফোনে বলছেন, অরু এসেছে, এই তো এখানেই। হ্যাঁ,
আব্বা কখন আসবি? দুপুরে ঘরে খাবি তো? আচ্ছা আয় তাহলে। আমি ক্লান্ত চোখে তাকালাম। এত অস্বস্তি জঙ্গলটার কি নিয়ে? আমি বাড়িতে না আসলে তোর কি? আসবো না বাড়ি, কলেজ থেকে ঘুরতে যাব, ডেটিং করবো, যা ইচ্ছে করবো। বাটফার, নিজের বেলায় 16 আনা, দিন রাত আলাপনা করে বাড়িতে এসে হুজুর। জানি না, মনে হয় ওনার ব্যাপারে কয়েকদিন পর পর হেডলাইন বেরিয়ে আসে, তন্ময় ভাইয়ের সাথে প্রেম করছে, তন্ময় ভাইকে ওই মেয়ের সাথে দেখেছি। নিজের হেডলাইনের চিন্তা না করে আমাকে নিয়ে পড়ে থাকে। থাক থাক, আমিই দেখি কতদিন জ্বালাতে পারিস। দরজায় জুতো খুলে জুতো রেখে স্লিপার পরে ভেতরে প্রবেশ করলাম। মা চাচিরা ছাড়া আর কেউ নেই বাড়ি, সবাই হাজির। তবে মাত্র ঘন্টার মাঝে 2:20 দুপুরে খাবার। এই সময়ের মাঝে সবাইকে উপস্থিত হতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম ছোট চাচি রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছে। নিশ্চয়ই আবারও লেগেছে চাচার সাথে। ছোট চাচি বেশ ইমোশনাল, একটুতেই কেঁদে দেন। ঠিক আমার মতো কষ্ট নিতে পারেন না। আমাকে খেয়াল করতে সে চোখ মুছে ফেললেন, হাসার চেষ্টা করে বললেন, কিরে কখন এলি? আমি ব্যাগটা সিঁড়িতে ফেলে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। থাক, হাসার অভিনয় করতে হচ্ছে না, এবার বলে ফেলো কি হয়েছে। কি? চাচির চোখ আবারও ভিজে উঠছে। আমি হালকা এসে চোখের পানি মুছিয়ে দিলাম। সে হালকা আওয়াজে বলল, তো চাচা আজও বললো সে নাকি আরেকটা বিয়ে করে ফেলবে। হা হা, এই কথাটা ঝগড়া লাগলেই চাচা বলেন। সেটা প্রতিবার বিশ্বাস করা আমার নিরীহ চাচি। সে একদম অবুঝ। চাচা যে তাকে কতটা ভালোবাসেন তা সে কখনোই বুঝতে পারেনি। আসলে চাচা শক্ত মনের কথা মনে রাখতে পছন্দ করেন, কিন্তু বাড়ির আমরা জানি সে চাচিকে কতটা ভালোবাসেন, স্নেহ করেন। সে বললে না, তুমি সত্যি ভেবে নিলে? সে বলে রাগ কমে আসলে দেখবে তোমার পছন্দের রসমালাই এনে ফ্রিজে জ্যাম করে রেখেছেন। সে কিছুক্ষণ ভাবলেন, তারপরে চোখ মুছে ফেললেন। কথা তো সত্য, আমি যাই, মেলা কাজ। আমি হাসলাম। রাগ, অভিমান, কান্না শেষ তার। একদম নিষ্পাপ বাচ্চাদের মতো। ওনার যে 3 ছেলে মেয়ে আছে তা তার ব্যবহারে একদম বোঝা অসম্ভব। রুমে প্রবেশ করতেই মনে পড়লো মোবাইল নিয়ে আমার। মোবাইলহীন এতিম আমি। মনে হচ্ছে জীবন বড় কিছু নেই, ফাঁকা ফাঁকা লাগছে সব। ব্যাগ গুছিয়ে রেখে আমি বিছানায় উবুর হয়ে শুয়ে পড়লাম। বড় এক মিশন রয়েছে আমার, পিকনিক যাবার মিশন। পিকনিক যেতে হলে আগে কাকে ধরবো? আব্বা না, সেও উজবুকের মাথায় ডিসিশন নেন। উজবুক না বলে সেও না দিবেন। বড় মা না, সেও তার ছেলের কথাই ভুলে যান। আমার গোসল শেষ, একটু চাঁদ ভ্রমণ করা যাক। ছাদে উঠেই আমার চোখে চড়ক গাছ। তন্ময় ভাই দাঁড়িয়ে শর্টস পরে, মনে হচ্ছে গোসল সেরে এসেছে। ফোনে কথা বলছে। আমি উল্টো পথে আসার আগে সে দেখে ফেলেছে। আমার মনে পড়ে গেল তার নিষ্ঠুরতম আচরণ। এর সাথে একা থাকা যাবে না। আমি দ্রুত ফিরতে গিয়ে খেলাম দরজার সাথে টাক। তন্ময় ভাই আগে হালকা স্বরে চেঁচালেন, ইডিয়েট! আমি তো ততক্ষণে চিৎকার এক দিয়ে কপাল ধরে বসে পড়েছি। পা দুটো আর কপাল কিছুক্ষণের জন্য একদম অবশ্য পরিণত হলো। চোখ ধা ধা করছে। কি মারাত্মক ব্যথাটা এনে ফেলাম। শেষ আমার কপাল থেকে হাত সরালেন। দেখি, এক প্রকার মাথা উঁচু করে কপাল ঘেঁষে দিলেন। এতটা ঘাদি একজন কিভাবে হয়? আমি গাদি? আবার ওফ, ধরো তো দেখাচ্ছে উজবুক একটা। নিজের চুল টেনে হাঁটু আমার চুলে দিয়ে এখন মায়া দেখাচ্ছেন। আমি তার হাত ছাড়ালাম, নিজেই উঠে দাঁড়ালাম। সে বলল, একটা আইস কিউব ঘষে দে কপালে, যা। না চাইতেও নিচু স্বরে বললাম, জি। আমি অনেকগুলো সিঁড়ি দিয়ে আবারও পিছু ফিরলাম। তন্ময় তাকিয়ে এবার ব্রু উঁচু করলেন। আমি দ্রুত নেমে গেলাম। শেষ কপালটা আমার। নিচে নামতেই দেখলাম রুবি আপু টিভি দেখছেন, চাচিরা ডাইনিং সাজাচ্ছেন, চাচ্চুরা আলাপে দীপ্তার হাতে ড্রয়িং বুক নিয়ে বসে। আমিও সোফায় বসলাম, শক্ত চোখে আশেপাশে নজর বোলাচ্ছি। এখন তন্ময় নেই, এখনই সবাইকে রাজি করানো। সোহানা ফাল। আমি উঠে চাচ্চুদের পাশে বসলাম। কলেজ থেকে আগামী শনিবার পিকনিক, আমি যেতে চাচ্ছি। কেউ কিছু বলার আগে আমি প্রায় রিকোয়েস্ট করতে লাগলাম, প্লিজ আমি যাব। আমি একবারও যেতে পারিনি, আমি এবার যাব, প্লিজ যেতে দাও প্লিজ। বড় চাচ্চু অবাক কণ্ঠে বললেন, এভাবে বলছো কেন ওরু? অবশ্যই যাবে বলছো তো, পরে কথা খিলাপ করবে না তো? আরে অমান্য কেন করব? সুই প্রমিস করো। বড় চাচ্চু প্রমিস করার আগে উজবুক হাজির। এরপর প্রশ্ন করছি, কিসের প্রমিস? চাচ্চু হাসতে হাসতে বলছেন, অরুর কলেজ পিকনিক আগামী শনিবারেও যেতে চাচ্ছে। কিন্তু দেখ কিভাবে রিকোয়েস্ট। চাচ্চু আর বলতে পারলেন না। উজবুক জ্ঞান শুরু করলো। এবার উত্তরের পাহাড়ি এলাকায় নিচ্ছে, সাথে বি সেকশনের ছেলেরা সহ যাচ্ছে। প্রাইভেসি নেই, যাবার প্রয়োজন নেই। আমি দ্রুত বললাম, গার্ড নিচ্ছে কলেজ থেকে। চাচ্চু সহমত হলেন, হ্যাঁ ওরা গার্ড রাখে। আর কলেজের প্রিন্সিপাল আমার পরিচিত, আমি পার্সোনালি দেখে রাখতে বলবো।
তন্ময় ভাইয়ের শক্ত কণ্ঠ, কিসের গার্ড? এদিকগুলো স্টুডেন্টের কি সেফটি দিবে? আর হ্যাঁ, ও যে ঘাতি এক পা আঘাতে 10 বার হোঁচট খায়, ওরে কিভাবে পাঠাতে চাচ্ছ? সাথে উটকো ছেলেরা যাচ্ছে, এখানে কিসের গ্যারান্টি? যাবার প্রয়োজন নেই। আমার চোখ ভিজে আসছে। আমি টলমল চোখ নিয়ে চাচ্ছু আব্বুর দিকে তাকালাম। বড় চাচ্ছু চোখ তুললেন। মেয়েটা যেতে চাচ্ছে তো যাবে, একা না ছাড়তে চাইলে আমি রবিনকে পাঠাবো সাথে, 2 দিনের ট্রিপ, ঘুরে আসুক। আমি সহমত হলাম। হ্যাঁ, রবিন ভাই গেলে? উজবুকের থমথমে কণ্ঠ, ও যাবে না। বেশ, নিজেও উজবুকের সাথে সহমত। আমি ঘুরে নিয়ে আসবো। তন্ময় যেহেতু চাচ্ছে না, তাহলে অবশ্যই কারণ আছে। আমি নিয়ে যাব। আমার কান্না পাচ্ছে। সবাই যাচ্ছে, সমনাও যাচ্ছে। ও তো প্রতিবার গিয়েছে, আমি একমাত্র অভাগী। কথা না বাড়িয়ে আমি সেই দিকে চললাম। পেছন থেকে বড় চাচ্ছুর আওয়াজ, কি হচ্ছে তন্ময়? ও যেতে চাচ্ছে, যাবে। তন্ময় ভাই জবাব দিচ্ছে না, পাথরের মতো দাঁড়িয়ে। কি শয়তান এটা! তুই পস্তাবি দেখিস উজবুক। দুপুরে খেলাম না, রাতেও না খেয়ে এবার সত্যিই খিদে পাচ্ছে। তাতে কি? খাবো না, উজবুক খাক সব। আমি শ্বাস নিচ্ছি, এতেও এর সমস্যা। আমি মূল্য সমস্যার সমাধান হবে। এর মাঝে বড় মা আসলেন। আমি আর চোখে তাকিয়ে বিছানায় বসেই রইলাম। সে প্লেট আমার পাশে রাখলেন। বাবা, মেয়ে দেখি রাগ, বলতে বলতে গাল টেনে দিলেন। আমি দ্রুত তাকে জড়িয়ে ধরলাম। বড় মা, আমি যাব প্লিজ। আচ্ছা যাবি, তুই পরে কথা ঘুরাবে। বড় মা আত্মবিশ্বাস নিয়ে বললেন, যাবি, আমি বলছি। ছুঁয়ে প্রমিস করাম। বড় মা করলেন প্রমিস। অরুকে ছুঁয়ে বলছি, অরু এবার পিকনিক যাবে। ওরে, আমার খুশি কে দেখে? বড় মা নিজেই খাইয়ে দিলেন। কিন্তু খুশি বেশিক্ষণ টিকলো না, কারণ উজবেক গাড়ি করে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। তো এখানে পিকনিকে যাওয়াটা কিভাবে হলো? যাবারই কি দরকার? আমার পিকনিক যাওয়া হলো না, অথচ সুমনা সেই সেজুগুজু পিকনিক অ্যাটেন্ড করলো। যাওয়ার আগের দিন বাড়ি আসলো। ক্যামেরা নিচ্ছি, সব ফিল্ম করে নিয়ে আসবো। মনে হলো সুমনা আমার কাটা গায়ে লবণ ছুঁড়ে মেরে চলে গেল। যাক, দিন আমারও আসবে। 2 দিন ছুটি আছে, ভাবলাম নানু বাড়ি ঘুরে আসবো, সাথে রুবি আপুকে নিয়ে যাব। রুবি আপুর রুমে পৌঁছালাম। সে দিব্যি দীর গলায় কথা বলছেন। আমাকে দেখতে ফোন রেখে দিলেন। আয় বস। ভাবছিলাম নানু বাড়ি যেতাম, তুমি যাবে? রুবি আপু আলমারি থেকে কামিজ পছন্দ করতে ব্যস্ত। কয়েকটা কামিজ বিছানে রেখে বলেন, আজ বাহিরে ডিনার হবে, পুরো পরিবার। বাহিরে ডিনার হবে? ওয়াও, এত এত খারাপ সংবাদের মাঝে ভালো এক সংবাদ আসলো তাহলে। আনন্দে বুকটা নিমিষে ঠান্ডা। স্রোতের সাথে এক দফা বাসতে ইচ্ছে করছে। খুশিতে গদগদ হয়ে উত্তর দিলাম, সত্যি? কোনটা পড়বে তুই বলতো? পার্পলটা। এটা সেম আছে আমার সাথে, কানের দুল, হিলস ম্যাচ করা। রুবি আপু মানলেন, তাহলে এটাই। আমার আর রুবি আপুর অনেক ড্রেস একই। সাচ্ছু বা ভাইয়ারা কিছু আনলে একই এনে দেন প্রায়। সদা না, মাঝে মধ্যে। আবার আমি আর রুবি আপু যেছেও একই বানিয়ে ফেলি। বিকেলে দীপ্ত আসলো রুমে। অসহায় চোখে আমার দিকে তাকালো। আমি হেসে ফেললাম। চুলগুলো খোপা করতে বললাম, কি হয়েছে জনাব? দীপ্ত ফিসফিসিয়ে বলল, তন্ময় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। আমিও অবাক হলাম, সাথে হাসিও পাচ্ছিল। ছেলের জন্য বাড়িতে প্রস্তাব? নিশ্চয় কোনো ঘাদি মেয়ে দেওয়ানি হয়েছে। নতুন কি? তাই এবার কে নিয়ে এসেছে? দীপ্ত অসহায় ভঙ্গিতে জবাব দিল, পুলিশ অফিসার আশিকুর রহমানের একমাত্র মেয়ে নিশির জন্য। আশিকুর রহমান এবং তার বড় ভাইও এসেছিলেন। কি পরে এসেছেন জানো? আমি দ্রুত দীপ্তের পাশে বসলাম। আগ্রহী গলায় জিজ্ঞেস করলাম, কি পরে? লুঙ্গি রে বাবা, সাদা লুঙ্গির নিচে লাল জাঙ্গিয়ে। দীপ্ত হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ল। তারপর হঠাৎ নিজেকে সিরিয়াস করে উঠে বসলো। এমন পরিবারে ভাই বিয়ে দিব না। দেখা যাবে আমার ভাইকেও সাদা লুঙ্গির নিচে লাল জাঙ্গিয়া পরিয়ে দিবে। অনেক কষ্ট করে হাসি থামাতে পারলাম না। তন্ময় ভাইয়ার লুঙ্গি জাঙ্গিয়া? সাচ্ছুরে কি বললেন? এত এক্সাইটেড যে তন্ময় ভাই রাজি হবেন না। তুই বল, সাচ্ছুরে কি বলেছেন? বলেছেন তন্ময়ের সাথে কথা বলে জানাবেন। ইস, নিশি আপু সেই সুন্দরী, মাঝে মাঝে দেখা যায় গাড়ি করে ভার্সিটি যাচ্ছেন। উফ, ওয়েস্টার্ন পরে যখন বেরোয় না, মাশাল্লাহ, এত সুন্দর মেয়েটাও তন্ময় ভাইকে পছন্দ করেন। আমার বেশ অবাক লাগছে। কি এমন দেখতে সে? সবাই এমন আহ্লাদি কেন এর ব্যাপারে? অবশ্যই তন্ময় ভাই রাজি হলে খাফে খাফে একদম। এমন ভাবি ফেলে তো কপাল খুলে যাবে। দীপ্ত দ্রুত
পায়ে যেতে যেতে বলল, যাচ্ছি আমি, হোমওয়ার্ক এখনই শেষ করতে হবে, সন্ধ্যায় তো যেতে হবে। সন্ধ্যা হওয়ার আগে বড় মা চেঁচামেচি করতে লাগলেন, বারবার করে বলছেন 7টায় বেরোতে হবে, এখনই তৈরি হয়ে নে যা। অথচ রুবিয়া আপু আর আমি দিব্য সিরিয়াল দেখতে ব্যস্ত। আমি আগ্রহী গলায় বললাম, আজ মনে হয় প্রপোজটা করেই ফেলবে, এমন হিরো ফেলে তো একদম। মা টিভি বন্ধ করে দিলেন। দীপ্তকে দেখ কি সুন্দর তৈরি হয়ে সোফায় বসে, তোদের তৈরি হতে লাগবে সারাদিন, যা এখনই প্রপোজাল চলছে মা, আরেকটু। মা রিমোট নিয়ে চলে যাচ্ছেন। রুবি আপু বললেন, দেখে ফেলবো নেটে, দূর, এই দগদগ ফিলিংটা কি তখন হবে। ইস, রুমে পৌঁছে গড়ে দেখলাম 5:45। তন্ময় ভাই বলেছেন 7টায় বেরোবেন, তার মানে একদম 7টায়। নড়সড় হওয়া যাবে না। ফ্রেশ হয়ে আমি ফেস প্যাক লাগালাম। গুনগুন করতে করতে রুমের বাহিরে উকি দিতেই দেখলাম তন্ময় ভাই এসেছেন। শার্ট খুলতে খুলতে রুমে ঢুকছেন। এসেছে নায়কালি জঙ্গল। আমি দ্রুত ভিতরে ঢুকে গেলাম। হাতে হিলস নিয়ে রুবি আপু রুমে আসলেন। বিছানায় বসে হিলস পরতে নিয়ে অসহায় গলায় বলছেন, ওরু, আমার এক চোখে আইলাইনার একটু বাঁকা হয়েছে। চুল স্ট্রেট করতে গিয়ে জবাব দিলাম, বোঝা যাচ্ছে না। আজ আমি হেয়ার কার্ল করেছি, কেমন দেখাচ্ছে? মেকআপ ঠিক আছে? মাশাআল্লাহ, দ্রুত কর, মা চেঁচাচ্ছে। আমি ঘুরতে রুবি আপু চেঁচালেন, দ্রুত? এ হচ্ছে এক জ্বালা, এনা দ্রুত হলে আমার মাথা খেয়ে নিবে। আর রে, আমারও তো হতে হবে। হিলস পরতে গিয়ে মনে পড়লো আমার পায়ে ব্যথা এখন। থাক, তাও হিলস পরতে হবে। হিলস না পরলে আমাকে লাগবে একটু। আমার সদ্য গোষ্ঠীর লম্বা চড়া, আমি হয়েছি শর্ট। রুবি আপু 5'6" আর আমি 5'3". হিলস না পরলে আমাকে দেখা যাবে? অবশ্য গাড়িতে যাব আসবো, এতটা ব্যথা পাওয়ার কথা না। নিচে নেমে দেখলাম তন্ময় ভাই দাঁড়িয়ে আমার কিছুক্ষণ তাকিয়ে থেকে বাহিরে চলে যাচ্ছেন। যা, জাহান্নামে চলে যা। রবিন ভাই দীপ্ত ছাচ্ছুরা তৈরি হয়ে সোফাতে বসে, এখন শুধু শাশিরে আসা বাকি। রিবু আপু শাশি সোফায় বসলেন আমার সাথে জ্ঞান জ্ঞান করে, এখন নিজেরই দেরি। বাহ, কি চমৎকার। পরে উঠে বাহিরে চলে যাচ্ছেন। আমি সোফায় বসলাম। শয়তান বাহিরে যাওয়া যাবে না, বড়দের সাথে যাব। শাশিরে আসলেন আরও কিছুক্ষণ পর। বড় মা শাড়ি পরেছেন, হিজাবের পিন লাগাতে লাগাতে বললেন, চল চল। পরপর মা ছোট চাচিও হাজির। তন্ময় ভাই জানালেন সেই গাড়ি নিবেন না, বাইক ব্যবহার করবেন। এভাবে কিন্তু সে বছরেও বাইক ব্যবহার করেন না। আজ নবাবজাদার জন্য অন্য প্ল্যান। আমি গাড়িতে উঠতে যাব, তখন রুবি আপু বললেন, তন্ময়ের সাথে যা। আমি আকাশ থেকে পড়লাম। মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় পাথর আমার মাথায় ফেলানো হলো। আশ্চর্য, কেন না, আমি গাড়িতে যাব। বড় আব্বু রাজি হলেন। আচ্ছা থাক, দীপ্ত যাক তন্ময়ের সাথে। গাড়িতে উঠছি না দেখে রুবি আপু তাড়া লাগলেন, ওরও গাড়িতে যাবে না মনে হচ্ছে। এদিকে পেছনে হতে হাত চেপে তন্ময় ভাই, না হলে কখন বসে পড়তাম। শরীর শিরশির করে উঠছে, দ্রুত শ্বাস নিতে হচ্ছে। ভয় পাচ্ছি না হার্ট অ্যাটাক করবো। সাহস নিয়ে তার দিকে ফিরতে আমাকে খেয়ে ফেলবো লুক দিচ্ছেন। গাড়িতে উঠছি না দেখে দীপ্ত বলল, আপু বাইকে যাবে? ব্যাস, রবিন ভাই গাড়ি স্টার্ট দিলেন। দ্রুত চলে আয় তন্ময়। তারা চলে যাচ্ছেন, আমাকে রেখে গেলেন শয়তানের সাথে। ভয়ে আমার হার্টবিট ধীরগতিতে চলছে। নিজেকে শান্ত করা খুব মুশকিল। আজ হাইট স্পষ্ট মাফা গেল। আমি উঁচু জুতা পরে তন্ময় ভাইয়ের বুক পর্যন্ত পড়ি। দারোয়ান কাকে এগিয়ে আসলেন। আজ হঠাৎ বাইক? সে আমার দিক তাকালেন। মনে রং লাগছে বলতে বলতে সিগারেট ধরালেন। মুহূর্তে আমার চোখ মুখ কুচকে গেল। দারোয়ান কাকা হাসছেন, এই রং তো তোমাগো লাগিয়া, আমাগো তো ছিল, সেগুলো ছিল রঙিন দিন। তাক, কাকে লাগাইলো মনে রং? আমার মাথাটা দূরে গেল। এইসব নষ্ট কথা আমার সামনে না। না, আমার দিকে তাকালেন। সুন্দর লাগতেছে মহামণি। আমি হাসলাম। ধন্যবাদ কাকা, দেরি হইতেছে, যাও যাও। বলতে বলতে কাকা চলে যাচ্ছেন। তন্ময় ভাই ঠাই দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। এ কেমন লোক, এর সমস্যা কি? বললাম, আমাকে নিয়ে আসুন, তারপর যেটা ইচ্ছে সেটা করুন। কথা কানেই নিল না যেমন। আমি কড়াকড়ি চোখে তার দিকে তাকিয়ে, অথচ সে তাকাতেই অন্যদিকে ফিরে গেলাম। কি আর করার, দাঁড়িয়ে থাকা ছাড়া। রাস্তার হেডলাইট, মেন গেটের আলোয় আশপাশ রঙিন। আমাদের বাড়ির আশেপাশে দোকান নেই, একদম ফাঁকা, শুধু সামনে বাড়ি। আর আমাদের বাড়ির পেছনে এভাবে কলেজের সামনে যাবার পথে অনেক দোকান পড়ে, নানান স্টল এবং হাবি যাবি। তন্ময় ভাই বাইক স্টার্ট দিলেন, সিগারেট শেষ করে। উঠ,
সাবধানে উঠে বসলাম। না চাইতেও হাত দুটো তার ঘাড়ে রাখলাম। তার শরীর থেকে পারফিউমের ঘ্রাণ আসছে। এই পারফিউমের ঘ্রাণ আমার খুব পছন্দের, আর সে সদা এটাই ব্যবহার করেন। বাহ! আমি আরও একাধারে শ্বাস নিলাম। খেয়াল করলাম তন্ময় ভাই কেমন ধ্যান মেরে বসে। শক্ত করে বস, ওড়না ভালোভাবে পেঁচিয়ে নে। আমি ওড়না চুলসহ মাথায় ফেঁচিয়ে ফেললাম। নিয়েছি। বাইক চলছে, ঠান্ডা বাতাসে শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। চারপাশ কেমন নিমিষে পিছনে চলে যাচ্ছে। হেডলাইটের আলোয় পরিবেশ হলদে, চোখ লেগে আসছে। তন্ময় ভাইয়ের শান্ত আওয়াজ। সমস্যা হচ্ছে? এমন সুন্দরভাবে কথা বলছে কেন? তন্ময় ভাইয়ের এমন শান্ত আওয়াজ আমার ভয় পাইয়ে দিচ্ছে। আমি ঠিক তার শান্ত কণ্ঠে এমন ভালো ব্যবহার প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড। গাড়ির স্পিডের পরিণতি হচ্ছে। আমার বেসামাল ব্যালেন্স কেমন বারবার তার উপর পড়ছি। লজ্জায় আমার মুখ গরম হয়ে উঠল। হাত দুটো তার পিঠে রাখলাম। বাইককে আর একটু সুন্দরভাবে চালানো যায় না? গাড়ি পার্ক করে তন্ময় ভাই আগে আমাকে নামতে সাহায্য করলেন। ভেতরে গিয়ে দেখা হলো তন্ময় ভাইয়ের পরিচিত এক বন্ধুর সাথে, যাকে আমি চিনি না। লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো, দীর্ঘ গলায় বলল, তোর প্রেয়সী নাকি? আমি হতবাক, আরও হতবাক তন্ময় ভাই জবাব না দেয় সে বেশ বলল, পরে কথা হচ্ছে। আমার দিক তাকালেন। আয়। আমি লোকটার দিক আর চোখে তাকিয়ে তন্ময় ভাইয়ের পিছু চললাম। টেবিল দোতলায় বুক করা হয়েছে। আরও হাঁটতে হবে। আমার পা আসলেই ব্যথা করছে। আমার ধীর হাঁটা দেখে সেও থেমে গেলেন। পরপর হাত ধরে তার সাথে নিয়ে চললেন। আজ কেমন অদ্ভুত লাগছে আমার, লজ্জাবোধ আর অদ্ভুত অনুভূতি। আমি আর চোখে আমাদের হাতের দিক তাকিয়ে, হচ্ছে কি আমার? এই রেস্টুরেন্টের চারটা খুবই আকর্ষণীয়, মনোরঞ্জনের সঠিক স্থান। মুহূর্তে মন ফুরফুরে হওয়ার টনিক। রুবি আপুর জন্মদিনে আসা হয়েছিল। সাধারণত রেস্টুরেন্টের স্বত্বাধিকারীর সাথে বড় চাচ্চুর ভালো সম্পর্ক। চাচ্চু মেয়রের পদ পাওয়ায় বাড়িতে অনুষ্ঠান ধার্য করা হয়েছিল। সেদিন স্বত্বাধিকারী বাড়ি আসেন বউ আর মেয়ে নিয়ে। তারা দেখতে মাশাআল্লাহ। সেদিনই তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে ওঠে সকলের। আমাকে তো সেবার জন্মদিনের গিফটও পাঠিয়েছেন। মা ছাড়া একটা সেন্টেন্সও শেষ করেন না। তাদের বাড়িতে অনুষ্ঠান হলে ইনভাইটেশন সহ চলে আসেন। এভাবে তার ব্যবহার খুবই ভদ্র। এই যে আপাতত সে বড় চাচ্চুর সাথে কথা বলছে, তো আবার ছোট চাচ্চুর সাথে, তন্ময় ভাইয়ের সাথেও যুক্তরাষ্ট্রের কথা বলছে। খাওয়া শেষ হতে রবিন ভাইকে ধীরে বললাম, ভাইয়া চলো ছাদে যাই। ভাইয়া রাজি হলেন। সাথে রুবি আপু আর দীপ্তও আসলো। পূর্ববর্তীর তুলনায় এবার আরও আকর্ষণীয় ছাদটি হরেক রকমের লাইটিংস দ্বারা ঝলমলে। বসার জন্য নানান ধরনের ডিজিটাল সিটিং বস্তু। উজ্জ্বলতম ছাদের সম্পূর্ণ অপরূপ দৃশ্য। ঘন্টার পর ঘন্টায় ছাদের দৃশ্যে নিখোঁজ হওয়া যাবে। রুবি আপু ঝুলন্ত সোফায় বসে সেলফোন আমার হাতে ধরিয়ে দিলেন। কয়েকটি ছবি তুল সুন্দরভাবে। দু তিন দিন ভাবে তুলতে দীপ্ত বলল, সবাই মিলে তুলে। যথাযথ সময় তন্ময় ভাই হাজির, সাথে তার সে ভদ্রলোক বন্ধু। ভদ্রলোক এসে সবাইকে সালাম জানালেন। রবিন ভাইয়ের সাথে বেশ কথা বললেন। মনে হলো তারা পরিচিত, এবং তার নামও জানালেন, ইব্রাহিম হোসেন। আমি আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে কথা বলতে ব্যস্ত। এভাবে কখনো তাকে পর্যবেক্ষণ করা হয়নি, কারণ ইচ্ছেই জাগেনি। আমাকে এতটা জ্বালায় যে তাকে অসহ্য লাগে। তার ভালো দিকগুলো দেখিয়া কেমন দেখি না। নিষ্ঠুরতার চূড়ান্ত সে। ভাবতে ভাবতে চোখ গেল রুবি আপুর উপর। তার পরিস্থিতি তেমন ঠিক লাগছে না। অদ্ভুতভাবে এতক্ষণে চঞ্চল মেয়েটি একদম শান্ত, আর চোখে মাত্র আসা ভদ্রলোকটির দিক তাকাচ্ছেন। ভদ্রলোকও তাকাচ্ছেন। সন্দেহ হচ্ছে তারা নিশ্চয় একে অপরকে জানেন। দুজনের চোখে চোখে কথা বলা ধরা পড়েছে। আমি আরও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম। গন্ডগোল তো রয়েছে এখানে। আমার গোয়েন্দাগিরি বন্ধ হলে দীপ্তর জন্য। বদমাইশটা সেই ভদ্রলোকের হাতে সেলফোন ধরিয়ে দিলেন। আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন প্লিজ। ভদ্রলোক হেসে ফেলল, শিওর। দীপ্তর সামনে আমি আর রুবি আপু। দীপ্তর দুপাশে আমার পেছনে তন্ময় ভাই দাঁড়ালেন। রুবি আপুর পেছনে রবিন ভাই রুবি আপুর কান টেনেও ছবি তুলছেন। অথচ আমি ভয়ে একভাবেই দাঁড়িয়ে। বলতে ইচ্ছে হয় না, তাও না বলে উপায় নেই। সত্যি বলতে আমি তন্ময় ভাইকে প্রচুর ভয় পাই। তার চোখে চোখ রেখে কখনো কথা বলেছি বলে মনে হয় না। সামনাসামনি খুবই সাহস দেখাই, কিন্তু আড়ালে আমি এক ভয়ঙ্কর ভীতু।
খেয়াল করলাম ভদ্রলোক তন্ময় ভাইয়ের দিক তাকিয়ে ছবি তুলেই যাচ্ছেন। কেমন বৈচিত্র্যময়! দূর, ভাবলাম আর কি তুলব না। তখনই কোমরে স্পর্শ পেলাম, শ্বাস আটকে। আমি হতবাক চোখে তন্ময় ভাইয়ের দিক তাকালাম। সে যত বের হতেই আমার দিক তাকিয়ে সরতে চাইলে সে শক্তভাবে ধরলেন। ভয়ে আশেপাশে চোখ বুলালাম। রুবিয়া দীপ্ত ছবি তুলতে ব্যস্ত। আমার শরীর কাঁপছে, শ্বাস কিছুক্ষণের জন্য নিতেই ভুলে গিয়েছে মনে হলো। কপাল হতে গাম ছুটছে। রুবিয়া এদিকে আসতে সে ছেড়ে দিলেন এবং তার বন্ধুর দিক চলে গেলেন। আমার এমতো অবস্থা দেখে রুবিয়া প্রশ্ন করলেন, কি হয়েছে? কোনোভাবে জবাব দিলাম, কিছু না। আমার আর সাহস আসলো না একা দাঁড়ানো। দ্রুত দীপ্তর কাছে চলে আসলাম। যতক্ষণ ছাদে ছিলাম দীপ্তর হাত ধরে ঘুরেছে। এক পর্যায়ে মনে আসলো যাবার পথে কি আবারও তার সাথে যেতে হবে। না, আমি গাড়িতে যাব। এবার বেঁপে গেছি। দ্রুত গাড়িতে উঠে বসবো, কারো কথা শুনবো না। আকাশ ধীরে ধীরে অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আলোকিত চাঁদটি লুকিয়ে গিয়েছে। বৃষ্টি হবে নাকি? তখনই ছোট চাচ্চু আসলেন এবং তারা লাগালেন, আকাশ ভালো না, বৃষ্টি হতে পারে, বাড়ি ফিরব। যথাযথ সবাই নেমে গেলাম। যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। এভাবে আমার বৃষ্টি অনেক পছন্দের। অন্যরকম পছন্দের অনুভূতি রয়েছে বৃষ্টিতে। ভাবলাম বাড়ি ফিরতে হবে দ্রুত। গোসলটা বৃষ্টিতে করা যাবে তাহলে। গাড়িতে আগে ওঠা হলো না, কারণ তন্ময় ভাই আগে ওয়ার্নিং দিয়ে দিলেন, উঠবি না। গাড়িতে বসে দীপ্ত আমার দিক তাকিয়ে হেসেই চলেছে। এভাবে হাসতে কেন? রুবিয়া আপু বললেন, ওর রোমান্টিক ওয়েদার কিন্তু অনুভব করতে করতে আয়। কিসব ব্যাককল কথাবার্তা! রোমান্টিক ওয়েদার উপভোগ করতাম, তাও আবার জঙ্গলের সাথে। আমার উত্তরের পূর্বে দীপ্ত আবারও বলল, ভাইয়া এটাকে বেছে নিয়ে আসবা। যত ভাবা 50-50। তন্ময় ভাইয়ের জবাব নেই, অথচ ওরা গাড়িতে বসে আমাকে নিয়ে মজা করছে। দিন কি আমার আসবে না? আসবে। বড় চাচ্চু যাবার আগে ভুলে গেলেন, দ্রুত বৃষ্টি হবে। গাড়ি চলে যাচ্ছে। আমি অসহায় চোখে তাকিয়ে রইলাম। কি হচ্ছে আমার সাথে? দীপ্ত বেশ হাত নাড়াচ্ছে। পরপর সেই ভদ্রলোকও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাবার পথে ভুলে গেলেন, আবার দেখা হবে, আসি। বাহ, আচরণ তো ভালো। এখন লোকটা ভালো হলেই হচ্ছে। বাইক চলছে। এবার বাইকের গতি মাঝামাঝি, বেশিও না আবার কমও না। হালকা ঠান্ডা বাতাসে চুলগুলো দুলছে। আকাশ ডাকছে, সাথে জিরি জিরি বৃষ্টি। হলদে হেডলাইটের আলোয় বৃষ্টি এক অন্যরূপে রূপান্তরিত হয়েছে যেন। চারপাশ আবেদনময় বৈচিত্র্য ঘিরে ফেলেছে। বৃষ্টির ফোঁটায় আশপাশের গাছগাছালি জীবন্ত হয়ে উঠেছে। আলোয় বৃষ্টির এক এক ফোঁটা স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন ধীরে শরীর ছুঁয়ে দিচ্ছে, আবার নিমিষে শরীর মিশে যাচ্ছে। আমি ধীরে এক হাত মেলে দিলাম। হাতের তালুতে বৃষ্টির ফোঁটা জমা হচ্ছে। সে কি সুন্দর দৃশ্য! সে কি অদ্ভুত সুন্দর! যে সৌন্দর্য সদা ছুতে ইচ্ছে হয়, প্রাণ ভরে দেখতেই ইচ্ছে হয়। ছাতা হাতে মানুষজন চলে যাচ্ছে। গাড়ি চলাফেরা কমে আসছে। রাস্তা শূন্য পরিণত হচ্ছে। হঠাৎ কয়েকজন দেখা যাচ্ছে স্টলের পাশে ছাতা হাতে দাঁড়িয়ে। তন্ময় ভাইয়ের শার্ট অনেকাংশে ভিজে আছে। আমার তুলনায় সে বেশি ভিজেছে। বৃষ্টি ধীরে ধীরে বেড়ে চলেছে। শরীরে বৃষ্টির স্পর্শ তীব্র হচ্ছে। চোখ আদুরেভাবে নিভে আসছে আমার। আরও কিছুটা যেতে এক বন্ধ হোটেলের সামনে বাইক থামালেন। ইশারা করলেন হোটেলের সামনে দাঁড়াতে। আমি যেতে নিয়েও থামলাম। তার সেলফোন, ওয়ালেট, ওয়াচ ভিজে যাচ্ছে। নষ্ট না হয়ে যাবে, আমার ব্যাগে রাখলে সুরক্ষিত থাকতো। সাহস সঞ্চয় করলাম। সেলফোন, ওয়ালেট ভিজে যাচ্ছে না? আমাকে দিতে পারেন, ব্যাগে রাখা যাবে। সে আমার দিক কিছুক্ষণ তাকিয়ে সত্যি দিয়ে দিলেন। সে দিবে তার আশা আমি একদমই রাখিনি। সেলফোন ব্যাগে রাখতে রাখতে প্রশ্ন করলাম, হ্যান্ড ওয়াচ? তার জবাব, ওয়াটারপ্রুফ। তাহলে আর কি। দ্রুত গিয়ে হোটেলের নিচে দাঁড়ালাম। ঠান্ডা লাগতে শুরু করেছে। কামিজ শরীরে মিশে আছে। আমি ওড়না মিলে পুরো শরীর পেঁচিয়ে নিলাম। উফ, এই বৃষ্টির মাঝে সুন্দর এক ছবি তোলা যেত। রিভিউ থাকলে ভালো হতো। বাইক রেখে সেও এসে দাঁড়ালেন। দুহাতে চুল ঠিক করলেন এবং পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি চোখ ফিরিয়ে সামনে তাকালাম। রাস্তা নির্জন প্রায়। ছাতা হাতে কয়েকজন যাচ্ছে। আমি কিছুটা এগিয়ে হাত বৃষ্টিতে দিলাম।
হাতে বৃষ্টির পানি স্পর্শ করছে, এক এক ফোঁটায় এবার বরফ মনে হচ্ছে। কি সাংঘাতিক ঠান্ডা, মন শীতে দিশেহারা হয়ে আছে। এই সময়ে হাতে কফি নিয়ে বারান্দায় বসে থাকাটাও মজার। খেয়াল করলাম তন্ময় ভাই আমার দিকে তাকিয়ে। আমি সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালাম। লজ্জায় গাল গরম হয়ে উঠছে। এই ঠান্ডাতেও সাধারণত এই লজ্জাবোধ আমার আগে আসেনি, ইদানিং কেমন যেন হয়ে যাচ্ছি। তন্ময় ভাই একদম আমার পাশে দাঁড়িয়ে, মনেই হচ্ছে না সে বৃষ্টিতে আটকে, বরং সে খুবই শৌখিনতায় দাঁড়িয়ে। এদিকে আমি উসখুস করছি। বাড়িতে ভিজতে পারলে বেশি মজা হতো। রুবি আপু ভিজত, তারপর দীপ্তি। ইস, সময় চলে যাচ্ছে, তাও বৃষ্টি থামার নাম নিচ্ছে না। ঠান্ডায় আমার হাসি উঠছে। তন্ময় ভাই আমার দিক তাকিয়ে লাগাতার হাসি দেখে সে বললেন, ঠান্ডা লেগে যাবে, বৃষ্টি আপাতত থামবে না, ভিজে যেতে পারবেই। তারপর তীব্র বৃষ্টির মাঝে আবারও বাইক চলতে শুরু করেছে ভেজা রাস্তায়। সাথে সাথে হালকা শুকানো শরীর আবারও বৃষ্টির স্পর্শে ভিজে। ঠান্ডা বাতাস এবার শরীর কাঁপুনি দিচ্ছে। ভয়ানক শীতে ঠোঁট রীতিমতো কাঁপছে, শরীর কাটা দিয়ে উঠেছে। অনেকক্ষণ যাবৎ ভেজা কাপড়ে ছিলাম বলে এমন ভয়ানক শীত লাগছে, অথচ তন্ময় ভাইয়ের শরীর গরম। তার কাঁধে রাখা আমার হাত দুটো ঠান্ডা অনুভব পাচ্ছে না। তার কি শীত লাগছে না? তার ছোট ছোট চুল হতে পানি পড়ছে। শার্ট ভিজে চিপচিপে, শার্ট বেদ করে তার শরীর দেখাচ্ছে, ফর্সা শরীর। কি দেখছি, আস্তাগফিরুল্লাহ, কি ভাবছি। দ্রুত আবারও রাস্তায় তাকালাম। অনেক ঠান্ডা শীত, কিন্তু অনুভূতিগুলো খুবই নতুন। একদম বাজে অনুভূতি বলা যাবে না, এটা যেন এক অজানা অনুভূতি যা আগে কখনো উপভোগ করিনি, সম্পূর্ণ ভিন্ন এবং অচেনা। বাড়িতে পৌঁছাতেই সকলের চেঁচামেচি, ভিজেছিস কেন, আশেপাশে কি দাঁড়ানো যেত না, জ্বর বাঁধলে কি অঘটনটাই না হবে। বড় মা এই আমাকে ধরছে তো, এই তার ছেলেকে। তন্ময় ভাই দপদপ পা ফেলে উপরে চলে গেলেন। বড় মা চেঁচাতে চেঁচাতে রান্না করে যাচ্ছে। নিশ্চয়ই এখন তার জাদুর ছাটা বানিয়ে ফেলবেন, যেটা খেলে নাকি জ্বর, ঠান্ডা, কাশি এবং মাথা ব্যথা গায়েব হয়ে যায়। সত্যি বলতে এটা বড় মার ধারণা, আমার না। রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেললাম। সিদ্ধান্ত নিলাম গোসল দিয়ে ঘুম দিব একটা। তখনও বাহিরে তীব্র ধারায় বৃষ্টি চলছে। আজ বৃষ্টি থামার নাম। গোসল সেরে বেরোতেই রিংটোনের শব্দ পাচ্ছি। হঠাৎ মনে আসলো তন্ময় ভাইয়ের সেলফোন এবং ওয়ালেটের কথা। আমি দ্রুত ব্যাগ থেকে সেগুলো বের করলাম। সাহেবের ফোন বাজছে। ঈশান নামের কলার। এটাই সেই ঈশান যেটা আমাকে রাস্তায় ফেলেই বলবে, আপু কি কাজে যাচ্ছেন, আমায় বলুন করে দিই। তারপর এটার গোয়েন্দা স্বভাব তো আছে, রাস্তায় ফেলে যখন তখন ফোন সামনে এনে বলবে, ভাই কলে কথা বলেন আপু। এত মধুর হাসি দিয়ে বলবে যেমন তার ভাই আমাকে মধুর স্বর শোনাবে। অসহ্য। কল আপনা আপনি কাটতেই চোখ গেল তার লক স্ক্রিনে। কিছুক্ষণের জন্য আমার চোখ দুটো ঝাপসা। এটা তো আজকের ছবিটি, যেখানে আমি হতবাক চোখে তার দিকে তাকিয়ে, আর সে আমার দিক, আর তার হাত আমার কোমরে, সেটা স্পষ্ট দেখাচ্ছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। এই ছবিটি নিশ্চয়ই ভদ্রলোক তুলেছেন। কি লজ্জাজনক, এমন উদ্ভট ছবি সে এভাবে দিয়ে রেখেছে। কেউ দেখলে কি ভাববে? নাউজুবিল্লাহ। আমার চোখ আবারও ছবিটির দিক। তিনি এমন ছবি কেন রেখেছেন, তাও এভাবে? ভয়ে আমার গলা শুকিয়ে আসছে, বুক দুক দুক করছে। ফোনটা দ্রুত বিদায় করতে হবে। দীপ্তকে ডেকে ওর হাতে দিয়ে পাঠিয়ে দিলাম সেলফোন আর ওয়ালেট। ওনার আশপাশ যাওয়া যাবে না। কি অদ্ভুত, যদি বাড়ির কেউ দেখে ফেলে কি হবে? লজ্জায় আর ভয়ে আমি লাফ দিয়ে বিছানায় সরে ছুতেই ঘুমে চোখ বুঝে আসছে। আপাতত ঘুম বড্ড প্রয়োজন। কপালে ফুটি, মুখে থার্মোমিটার নিয়ে আমি বিছানায় আছোয়া। চেক আপ করে ডাক্তার আঙ্কেল চলে যাচ্ছে, সাথে গেলেন চাচ্চুরা আর বাবা। বাকি সকলে রুমে উপস্থিত। না চাইতেও চোখ যাচ্ছে তন্ময় ভাইয়ের দিক। সে রুমে ঢুকেননি, দরজার সামনে দাঁড়িয়ে। সাধারণত সে আমার রুমে আসেন না। মনেও নেই সে কবে শেষ আমার রুম প্রবেশ করেছেন। রেস্টুরেন্টে তার স্পর্শ, আমাকে তার বাইকে ওঠানো, আমার তার ছবি ব্যবহার করা কেমন অদ্ভুত লাগছে। সে কি আমায়, না না, ভাবতেও শরীর শিরশির করছে। আমার কিভাবে পছন্দ করবেন? হতেই পারে না। তাহলে তার এমন করার কারণ? রুবি আপু আছেন কোথায়? তার সাথে তো কখনো এমন করেনি। সে আমায় বোনের চোখে দেখলে কি কোমরে স্পর্শ করতেন, এভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেন? ভাবনায় ছেদ পড়লে দীপ্তের কথায়। বলছি, অরু আপুর বিয়েটা জ্বরের সাথে দিয়েই দাও, তখন হয়তো জ্বরের কিছুটা মায়া হবে, আর অরু আপুকে কয়েকদিন পর পরে জ্বর থেকে মুক্ত দিবে।
রুবি আপু হাসতে হাসতে শেষ। মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় জোকস বলেছে দীপ্ত। হাসতে হাসতে জবাব দিল, বোকা, জ্বরের সাথে অরুর বিয়ে দিলে তখন জ্বর 24 ঘন্টাই রইবে, কারণ তখন অরু হবে জ্বরের একমাত্র সুন্দরী বউ, চোখে না হারাবে। ছোট চাচি ধমক দিলেন, দীপ্ত পড়াশোনা শেষ হয়েছে? না তো। তাহলে মায়ের খাওয়ার আগে যা। দীপ্ত যাচ্ছে না, বরং আকুতি স্বরে বলল, মাত্র রাত 12টা, সকালে বাকি পড়া শেষ করব, আমি আসছি। যদি দেখি তুই বিছানায় এখনও নেই, দেখবি তোর অবস্থা। দীপ্ত দৌড়ে চলে যাচ্ছে, আর এদিকে আমার খেয়ালই নেই যে আমি তন্ময় ভাই এদিক তাকিয়ে। সে ডান ব্রু উঁচু করে আছে। দ্রুত অন্য পাশে তাকালাম। কি লজ্জাজনক, প্রচণ্ড অদ্ভুত লাগছে, অদ্ভুত সব অনুভূতি। বুকের দুঃখ দুঃখ বেড়ে চলেছে। রবিন ভাই যাওয়ার আগে বললেন, ওষুধ খা ঠিক মতো, জ্বরের রানী। সে যেতে তার কিছুক্ষণের মাঝে তন্ময় ভাইও চলে গেলেন। বড় মা জোরপূর্বক স্যুপ খাওয়ালেন। মা ওষুধ খাইয়ে রুমের বাতি নিভিয়ে দিলেন। মাথায় হাত বোলালেন, ঘুমিয়ে যা। ঘুম আসছে না মা? আসবে, কিছুক্ষণ চোখ বুজে থাক, আমি যাই, কাজ আছে। বলতে বলতে মা চলে গেলেন। অন্ধকার রুমে রয়ে গেলাম আমি আর আমার অদ্ভুত চিন্তা ভাবনা, অনুভূতি। চোখের সামনে তন্ময় ভাইয়ের চেহারা, তার চোখ, তার বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা, বৃষ্টির পানিতে তার সর্বমুখ ভিজে থাকা, তার আমার দিকে তাকানো, আমাকে ধরা, অযথা শাসন করা, কারোর সাথে কথা বলতে না দেওয়া, বাড়িতে ফোন করে জিজ্ঞেস করা আমি পৌঁছেছি নাকি। মাথাটা দু হাতে চেপে ধরলাম। হয়েছে কি আমার? তন্ময় ভাই। কম্বলে মাথা লুকিয়ে ফেললাম। কিচ্ছু ভাববো না, তন্ময় ভাইয়ের নামও নিব না। অথচ সারা রাত আমি ঘুমাতে পারিনি, মাথায় তন্ময় ভাইয়ের সব কিছু। হঠাৎ এমন হওয়ার কারণ দেখছি না। টেবিলে ব্রেকফাস্ট করতে বসে আমি আর চোখে সোফায় তাকালাম। তন্ময় ভাই বসে। ডাকা যাননি? তার তো যাবার কথা ছিল, যায়নি কেন? ভাবনার মাঝে ছোট চাচ্ছুর কণ্ঠ, জ্বর কমেছে ওরু? কোনো সমস্যা হচ্ছে? জি চাচ্ছু, না সমস্যা নেই। মা আলাদাভাবে দুধ দিলেন গ্লাসে, পুরোটা শেষ কর। 2টো রুটি দিয়েছি, এখানে আবার একটা রুটি কিভাবে থেকে যায়? তুই খাস কি? না খেয়ে মরবি। বলতে বলতে মা রান্নাঘরে যাচ্ছে। আমি অসহায় মুখে তার চোখে খেলা দেখলাম। পরিস্থিতি নির্জন হতে বড় চাচ্ছু শান্ত স্বরে প্রস্তাবের কথা তুললেন। দীপ্ত, রুবি আপু এরা একদম সোফায় গিয়ে বসেছে, সব শুনবে বলে, অথচ আমি সব মনোযোগ খাবার প্লেটে দিলাম। আজ আর এগুলো শুনতে মন সায় দিচ্ছে না। পুলিশ অফিসার আশিকুর রহমান সেকাল বাড়ি এসেছিল তার মেয়ের জন্য। তন্ময় ভাই উঠতে নিচ্ছিলেন, তখনই বড় মা চেঁচালেন, তুই কি বিয়ে করবি না? বয়স কি কম হচ্ছে? তোর বয়সে ছেলেদের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে আছে, বাড়িতে সুন্দর সুন্দর প্রস্তাব আসছে, তোর কি এক টাকাও পছন্দ হয় না? নিশি মেয়েটার কোন দিক দিয়ে কমতি? বড় চাচ্ছু বড় মাকে কথা বলতে বারণ করলেন। সে শান্ত স্বরে আবারও বললেন, তোমার কোনো পছন্দ আছে? তন্ময় ভাই চুপ মেরে গেলেন। বাড়ি আরো থমথমে হয়ে গেল। বড় চাচ্ছু বর্তমানে প্রশ্নে, তোমার কি অরুকে পছন্দ? পানি খেতে গিয়ে আমি চমকে উঠলাম। শুধু আমি না, সকলেই। শাশিরা মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। বড় মা আওয়াজ তুললেন, এগুলো কেমন প্রশ্ন? বড় চাচ্ছু হাতের ইশারায় চুপ থাকতে বললেন। তাই সকলে অবাক হলেও একটা শব্দ করেননি। এদিকে আমার বুকের দুঃখ তীব্র, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে ফেলবো। তন্ময় ভাই তখন অন্যদিকে তাকিয়ে, তার জবাব, তেমন কিছু না। তাহলে অরুকে অন্য কোথাও বিয়ে দিলে তো তোমার সমস্যা হবার কথা না, তাই না? এবার সে চাচ্ছুর দিক তাকালেন। চাচ্ছু থামলেন না। জবাব দিতে হবে তন্ময়। তন্ময় ভাই চলে যাচ্ছে বাড়ি থেকে। বড় মা চেঁচিয়ে ডাকলেন, সে শুনলেন না। এবার বাবা বড় চাচ্ছুকে বললেন, এগুলো কেমন প্রশ্ন ভাই? আপনি না জেনে? চাচ্ছু থামিয়ে দিয়ে বাবাকে, না জেনে কি? সে আমার ছেলে, আমার থেকে ভালো তাকে তার মাও চেনে না। আমি উপরে চলে এলাম, অনেক আগেই চলে আসতাম, শুধু সাহস পাচ্ছিলাম না। বড় চাচ্ছু এমন কেন বললেন? এখনো বুকের তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। ভয়ও হচ্ছে প্রচণ্ড। সারাদিন বাড়ি শুনশান গেল। সবাই এতটাই অবাক, কেউ কোনো শব্দই তুলে নিয়ে বিষয়ে। রাত হয়ে যাচ্ছে। তন্ময় ভাই বাড়ি ফেরেননি। বড় মা চিন্তায় শেষ। তার ফোনে কল দেওয়া হয়েছে 1000বার, রিসিভ হয়নি। আমার নিজেরও বেশ চিন্তা হচ্ছে। রুমে পায়চারি করেছি শুধু। সেদিন আর বাড়ি ফিরিনি সে। পরের দিন বড় চাচ্ছু জানতে পারেন তন্ময় ভাই ঢাকা চলে গিয়েছেন। বিকেল দিকে ভাইয়ের সাথে কথা বলা হয়েছে কে জানে। এরপর থেকে চাচ্ছু আর এই পছন্দের ব্যাপারটা তুলেনি, বরং সবাইকে এই ব্যাপারে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করে দিলেন। এগুলো আমাকে জানালো দীপ্ত। আরও বলল, তন্ময় ভাই তোমাকে পছন্দ করে না, সেটা বড় চাচ্ছু জানেন। এখন হয়তো এই বিষয়ে কথা আর হবে না, কারণ তুমি এখনো ছোট।
আমি শুধু অসহায় হয়ে তাদের বক্তব্য শুনে গেলাম। সে কি সত্যি পছন্দ করেন আমাকে? এত এত সুন্দর মেয়ে দেখে কেমন বিশ্বাসই হচ্ছিল না। তন্ময় ভাই বাড়ি ফিরছেন না আজ 20 দিন হচ্ছে। সে বেশিরভাগ সময় কাজের সূত্রে ঢাকা থাকেন, 1 মাস বা 2 মাসের পর আসেন, আবার 2-4 দিন থেকে চলে যান। কিন্তু এবার সে রেগে বেরিয়েছে, তাই বাড়ির সকলেই চিন্তায়। আবার বাড়িতে ফোনও করেননি, সেটা সে সদা করে থাকেন। এদিকে বড় মাকে দিয়ে কেটে শেষ, তার কতটা হচ্ছে কষ্ট। কিরে তন্ময়, ভাই কই? এখনো ফিরেনি? সুমনার কণ্ঠে স্পষ্ট, বেশ চিন্তিত। চিন্তিত তো সবাই, তাই না? আমি আমতা আমতা করে বললাম, চলে আসবেন, চিন্তা করিস না। আসলে একটা কল দিস প্লিজ। কথা তো দিয়েছি, এখন কল দিব নাকি শিওর না। আর কথা বাড়ালাম না, বরং তীব্র বৃষ্টির মাঝে ছাতা হাতে দ্রুত বাড়ির রাস্তা ধরলাম। বাড়ি চলে যাওয়াই উত্তম। আমার মুখ হচ্ছে কেসি, কথা শুরু করলে সব ফেলে দেয়। কখন না কখন এগুলো মুখ থেকে বেরোবে, পরে সুমনার মন ভেঙে যাবে। অবশ্য কলেজ হতে বাড়ি কাছে, তাই বৃষ্টির মাঝে চলে যাওয়া যায়। মাথায় পৌঁছাতে দেখলাম তন্ময়ভাই স্টলে বসে। তীব্র বৃষ্টির মাঝে সেই স্পষ্ট সাথে রয়েছে তার সাঙ্গপাঙ্গরা। আমাকে দেখে কথা বলা বন্ধ করলেন, ইশারা করলেন ওদিকে যেতে। আমি শাঁসাটকে স্টলের পাশে দাঁড়ালাম, সেখানে বৃষ্টি পড়ছে না। সে হাতের মোবাইলের বাক্স ধরিয়ে দিলেন, সব কিছু সেট করা, ফোন নাম্বার কাউকে দিবি না। আমি মাথা জাকালাম পুতুলের মতো, হাতে বক্স নিয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। সে বললেন, দ্রুত যা, বৃষ্টিতে ভিজবি না। জি। আর চোখে তাকালাম, সাহস জুগিয়ে ভুলেই ফেললাম, বাড়ি আসবেন না? হ্যাঁ আসবো। আমি মাথা দুলিয়ে সামনে এগোলাম। ঠোঁটের কোণে বিশ্ব হাসিটা যেন তার জন্য এই প্রথম। কেমন অনুভূতি হচ্ছিল তার শব্দে উপস্থাপন করতে পারছি না। পেছন ফিরে তাকে আরেকবার দেখতে চাও আমার মন, অথচ আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যাতে পেছনে না ফিরে। সে নিশ্চয়ই তাকিয়ে, আমি ফিরলে সে দেখে ফেলবে, লজ্জাজনক হবে ব্যাপারটা। কিন্তু মন তা শুনতে পারেন। হাজার প্রচেষ্টা ব্যর্থ। সে আমি পরিষ্কার আকাশের নিচে তীব্র বৃষ্টিকে উপেক্ষা করে তার দিক ফিরলাম। ঠিকই সে আমার দিক তাকিয়ে, বৃষ্টিকে উপেক্ষা করে তার সেই চোখ যা আমার উপর বিচরণ করছে, আমাকে দেখছে। আমি এবার দ্রুত পায়ে সামনে চললাম, বলা যায় এক প্রকার দৌড়িয়ে এসেছি। ফোন নিয়ে সোজা মার ঘরের দিকে রওনা হলাম। তন্ময় ভাই ফোন কিনে দিয়েছেন, সেটা তো দেখাতে হবে, না হলে পরে আবার এটা নিয়ে কথা উঠবে। ঘরে ঢুকতে গিয়েও ঢুকলাম না তাদের আলোচনা শুনে। হ্যাঁ ধরলাম তন্ময় অরুকে পছন্দ করে, বিশ্বাস করে নিলাম। বড় ভাই মেনে নেবেন, কিন্তু ভাবি তার একমাত্র ছেলে, যে ছেলের জন্য বাড়িতে প্রস্তাব আসে বড় সড়ো ঘর থেকে, কাজে পড়ালেখায় সব দিক দিয়ে উন্নত, সেই ছেলের জন্য সে উরুকে চাইবে? হ্যাঁ ভাবি ভালোবাসে উরুকে, কিন্তু সেটা মেয়ের মতো। তার ছেলের বউ হিসেবে সে উরুকে মন থেকে মানবে বলে মনে হয় না। আমাদের জন্য, ভাইয়ের জন্য মানলেও সে মনে মনে তার ছেলের জন্য আরো বড় ঘরের মেয়ে চাইবে। তোমার ভাবিকে এই মনে হয়? সে উরুর জন্য পাগল। তন্ময়কে রেখে সে উরুকে দেখেছে, অবশ্যই সে এতে সবচেয়ে বেশি খুশি হবে। আমার তো মনে হলো না হবে। কি ভাববো? উল্টাপাল্টা ভাবলে তখন দেখলে তো। ভাই বলল তন্ময় উরুকে পছন্দ করেন। আমি দ্রুত সেখান থেকে চলে এলাম। রুমে যাবার পথে দেখলাম বড় মা রান্নাঘরে কাজ করছেন। আমার মনে কেমন নিমিষে অন্ধকার চেয়ে এলো। সত্যি কি তাই? মা যা বললেন তা কি সত্যি? রুমে এসে বিছানায় বসে রইলাম। মন আর সায় দিল না নতুন ফোন খুলে দেখার। আমাদের সুন্দর পরিবারটা কি ভেঙে যাবে? দুপুরে দীপ্তে এসে দরজা ঠোকাচ্ছে। গোসল দিয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। দরজা খুলে দিতেই বলল, ঘুম আর ঘুম, এত ঘুম পাও কই? ঘুমাও, তুইও ঘুমা। আমার স্কুল আছে, দেন প্রাইভেট স্কুল আর প্রাইভেটের হোমওয়ার্ক, কত কাজ। আমি ওর জাকড়া চুলগুলো দু হাতে ধরলাম, সযত্নে তা গুছিয়ে দিতে দিতে বললাম, বেবি ট্যাক্সি, 1 ঘন্টা ঘুমোলে তোর পড়াশোনা পিছু হবে না এবং আরও মন ফুরফুরে হবে। তুমিই করো মন ফুরফুরে, আমার তো মন বহুত ফুরফুরা। বিয়ে খাবো তোমার আর তন্ময় ভাইয়ের। আহা, গাল দুটা মন নরম হয়ে উঠছে। কোনোভাবে জবাব দিলাম, অসভ্য, অযথা কথা বলবি না। অযথা কি? চাচ্ছু বলেছে তন্ময় ভাইয়ের ইঞ্জিনিয়ারিং শেষ হলেই বিয়ের কথা ভাববেন। ওয়াহ, ভাইয়ার শেষ হতে মাত্র বছর। হঠাৎ দীপ্ত চেঁচালো, ফোন! ওয়াও বলতে বলতে ফোন বক্স থেকে বের করলো। ইস কি সুন্দর, তন্ময় ভাই দিয়েছেন। ছেলেটা এত বুঝদার, তা বলার বাহিরে। লেটেস্ট মডেল। উফ, আমাকে গেমস খেলতে দিবে? অবশ্যই। দীপ্ত ফোনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড টাইপ করছে। নির্ঘাত এখন গেমস ডাউনলোড দিবে। আমি ফ্রেশ হতে গেলাম। ইস, আমার অর্ধেক ঘুম সম্পূর্ণ না হলে মাথা ধরে। এই যে আপাতত মাথা ঘুরছে। কোনোভাবে ফ্রেশ হয়ে ঘুম চোখ নিয়ে বেরোলাম। দীপ্ত তাড়া লাগালো, চলো।
খেতে ডাকছে। নিচে নেমে সর্বপ্রথম চোখ গেল সুমনার দিকে। এ কখন আসলো? মেয়েটা পাগল হয়ে গেছে অযথা। বড় মা আমাকে দেখতেই বললেন, বস ওরু, দ্রুত খেয়ে শেষ কর। আজ আমার সাথে শপিংয়ে যাচ্ছিস, রুবিও যাবে। চেয়ারে বসতে বসতে বললাম হঠাৎ। রুবিয়াপুর জবাব, আইরিনের জন্মদিন পার্টি তন্ময় ভাইয়াকে জোরপূর্বক এনেছেন, একদম মিস দেওয়া যাবে না। আচ্ছা, আইরিন হচ্ছে তন্ময় ভাইয়ের মামাতো বোন, খুবই ভদ্র। কয়েক মাস আগে এসেছিল, খুবই বনওরা রুবিয়াপুর সাথে। দীপ্ত আর ওর তো লেগেই থাকে, দুজনের দুশ্মন যেন। আমি আর চোখে তাকালাম। তন্ময় ভাই খাচ্ছেন, এদিক সেদিক তাকাচ্ছেন না। সুমনা সদার মতো তার পাশে। মেয়েটা বারবার তাকাচ্ছে ভাইয়ের দিক, খাবার এগিয়ে দিচ্ছে, টুকটাক কথা বলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে আজ আর হাসি আসছে না, বরং বিরক্তি আর ভয় কাজ লাগছে। সুমনা যদি জানে তন্ময় ভাইয়ের আমার ব্যাপারটা, ও কিভাবে নেবে? তন্ময় ভাইয়ের প্রতি ওর অনুভূতি তো অপরিসীম, আমি তো সাক্ষী। বারবার তাকে দেখার প্রচেষ্টা, তার কণ্ঠ শোনার প্রচেষ্টা, কিভাবে কি হবে? তন্ময় ভাইয়ের হঠাৎ কণ্ঠে কেঁপে উঠলাম। তার হঠাৎ কণ্ঠ একদমই আশা করিনি। খাচ্ছিস না যে? ডাইনিংয়ের সকলে আর চোখে তাকিয়ে আবারও খাওয়াতে মনোযোগী হলেন। ও আচ্ছা, মহারাজ ড্রাইভিং করবেন, তাই তার এত তাড়া, সেও যাচ্ছেন তাহলে? এদিকে ডান পাশে রুবিয়াপু তন্ময় ভাইকে খোঁচাচ্ছেন আর বিড়বিড় করে কিসব বকছেন আর হাসছেন, অথচ সে রুবিয়াপুকে কিছুই বলছে না। বলবি কি, দুটো একই বয়সের, তাই তাদেরও ভালো। সুমনা চোখে পড়তে ইশারা করছে। আমি বুঝে না বুঝার মতো খেতে লাগলাম। আমার আর এগুলো নিতে আর দেখতে ভালো লাগছে না কেন জানি। কিন্তু অন্য মেয়েদের আর তন্ময় ভাইয়াকে একসাথে ভাবি না, ভাববো না। সুমনা নিজেই বলল, আমিও যেতে চাই, যদি সমস্যা না হয়। বড় মা হাসলেন। সমস্যা কিসে আসবে? সুমনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি। ও ধীরে তন্ময় ভাইয়াকে বলল, তন্ময় ভাই, তোমার সমস্যা হবে না তো? তন্ময় ভাই হয়তো কোনো জবাব নেই, সে খেতে ব্যস্ত। সুমনা জবাব না পেয়েও হাসছে। হাসবেই তো, তার সাথে ঘুরবার রাস্তা যে পেয়েছে। আমার আর যেতে ইচ্ছে হচ্ছে না। সুমনা বারবার বলছে, আমাকে তন্ময় ভাইয়ের পাশে বসতে সাহায্য করিস, প্লিজ প্লিজ প্লিজ। ওরু, আমি শক্ত মন নিয়ে তৈরি হচ্ছি। এ কী ধরনের জ্বালা! না পারছি বলতে আর না পারছি সইতে। ভেবে রেখেছি গাড়ির পেছনে বসবে। সুমনা কেমন বারবার বলেছে মেয়েটা কষ্ট পাবে, অথচ গাড়ির সামনে যেতে বড়মা বললেন, সামনে বস। আর চোখে সুমনার দিক দেখলাম, বেচারি ইশারা করেই যাচ্ছে। আমি নিয়ে বললাম, বড়মা, মাথা প্রচণ্ড ধরেছে, ভাবলাম তোমার কাঁধে মাথা রেখে যাব। বড়মা মন গলে গেল। আচ্ছা, তাহলে রুবি যা, তন্ময়ের পাশে বস। সুমনা রাস্তা না দিয়ে রুবি তন্ময় ভাইয়ের পাশে বসলেন। কি আর করার, সুমনা ভাঙ্গা মন নিয়ে পেছনে বসলো। আমি বড়মার কাঁধে মাথা রেখে চোখ বুঝে। ওদিকে রুবু এফে তন্ময় ভাইয়ের ক্লাস নিচ্ছে। বিয়ে পাচ্ছে আমাদের তন্ময়ের। বাহ! তারপর সুমনাকে ইঙ্গিত করে বলল, সুমনা জানো কি হয়েছে? আমার হ্যান্ডসাম ভাইয়ের জন্য আবারও প্রস্তাব এসেছে, তাও অফিসারের মেয়ে। বলে হাসতে লাগলো। আর চোখে দেখলাম সুমনার মুখ একটুখানি। আমি ভাবছিলাম আবার বেশি না বলে ফেলে রুবি আপু। এদিকে এতক্ষণ পর মহারাজ কথা বলেন, ধাক্কা দিয়ে ফেলাই চলে যাব। রুবি আপু হাসছে। বড় মা আছেন, তোর কল্লাটা ছিপে দিবে। এবার সবাই হাসলো, তন্ময় ভাই বাদে। খারুস শপিংয়ে আমি বড় মার সাথে হাঁটছি, রুবি আপু পাশে, তন্ময় ভাই পেছনে, তো সুমনাও পেছন। দেখা গেল বড় মা প্রথমে বাড়ির বাচ্চাদের জন্য শপিং করলেন। 5-6টা ড্রেস নেওয়া হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, সাথে দীপ্তর জন্য। এখন বড়দের জন্য কেনাকাটা বাকি। বড় মা বললেন, তোরা কি নিবি, পছন্দ করছিস না যে? বড় মা রুবি আপুকে ড্রেস নিয়ে দিলেন পছন্দের। আমি না করে দিলাম। আমাকে দিলে সুমনার কি হবে? বারবার বলার পরেও কিছুই নিলাম না। বড়দের জন্য কেনার ক্ষেত্রে অন্যদিকে যেতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ তন্ময় ভাই ডাকলেন, অরু। আমি দ্রুত পেছনে ফিরলাম। জি। সুমনা তন্ময় ভাইয়ের সাথে ছিল। রুবি আপু সুমনার হাত ধরে বলল, সুমনা চলো ড্রেস কালেকশন দেখি। পেছন রয়ে গেলাম আমি একা তন্ময় ভাইয়ের সাথে। সে বললেন, আয়। বাধ্য মেয়ের মতো তার পিছু যাচ্ছে। কামিজ সেকশনের দোকানে থামলেন। গলা আমার শুকিয়ে কাট, পছন্দ কর। হাজার কষ্টে আওয়াজ বের করলাম, লাগবে না। সে আর জিজ্ঞেস করেননি, বরং নিজেই কিছু কামিজ দেখাতে বললেন। পাশে আরও কাস্টমার এসেছে খেয়াল করতে সে আমার বাহু ধরে তার দিক টেনে নিলেন। কাঁধ হতে তার নামাননি, সেভাবে ড্রেস পছন্দ করছিলেন। আমি শুধু আর চোখে তার দিক তাকাচ্ছিলাম। বুকের মাঝে তীব্র জ্বর বয়ে যাচ্ছে তার অজান্তে। ফিরবার পথে সুমনা ভাইয়ার পাশে আগে বসেছে। উফ, মেয়েটা। রুবি আপু আমার দিক চোখ রাঙাচ্ছেন। আমি কি করলাম? অবশ্য সে সুমনাকে তেমন পছন্দ করেন না। তার উপর যেভাবে তন্ময় ভাইয়ের ফাঁস হতে নড়ছে না,
আবার মধ্য রাস্তায় সোমনা আইসক্রিমের স্বর তুলল। তন্ময় ভাই সকলের জন্য আনলেন। এদিকে বাড়ি ফিরতে রুবি আপু আমাকে তার রুমে টেনে নিয়ে গেলেন। তুই জানিস না তন্ময় কেমন? ও কথা বলে না, বললে খেয়ে দিবে। সোমনা কিরকম করছিল দেখেছিস? তুই কিভাবে ওকে সুযোগ দিস? তন্ময়ের পাশে থাকার ও বারবার বলছিল, ও ভুলেই যাচ্ছে তুই তন্ময়ের হাতে থাপ্পড় খেয়ে সোজা হবি, দেখে নিস। এখন সব আমার দোষ। সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। বড় চাচ্চু বলছেন, কাজ আছে আমার, যেতে পারবো না। তন্ময় আর রবিন যাবে সাথে, বাকি বাচ্চাদের নিয়ে যাও। বড় মার বিরক্তি কণ্ঠের জবাব, আপনার কখন সময় হবে? আপনার সময় হয় না, আপনার ছেলের সময় হয় না। দিন দুনিয়ার অজুহাত দেখিয়ে রাজি করাতে হয় এক একজনকে। ঘরে বসে থাকে। এখন কাজ পেলেন, জন্মদিন মানাতে যাব তোমার সাথে? আমার সাথে যাবেন কেন? বাহিরে রেখে এসেছেন যাদের, তাদের সাথে যাবেন। বাহিরে কাদের রেখে এসেছি? তোমার ভাইদের মতো ভেবে রেখেছো নাকি? একটা ঘরে রেখে বাহিরে আর 2-4টি বিয়ে করবো? বড় মা রেগে গেলেন। আমার পরিবার নিয়ে কথা তুলবেন না। থমথমে পরিবেশ, শুধু চাচ্চু আর বড় মার আওয়াজ। তন্ময় ছাড়া বাড়ির সকলে উপস্থিত, অথচ কেউই শব্দ করছে না, বরং চুপচাপ শুনছেন। বড় চাচ্চু কথা বলতে নিচ্ছিলেন, মুহূর্তে তন্ময় ভাই হাজির। সে ফোনে কথা বলতে বলতে আসছেন। আসবো, এখনো বেরোয়নি, বেরোবো। কল কেটে সে বড় মার দিকে তাকালেন। তৈরি হতে যাও, সময় নেই। বেশ, সে তার রুমের দিকে চলে গেলেন। বড় চাচ্চু আর কথা বাড়ালেন না, দুপদাপ শব্দে বাহিরে চলে যাচ্ছেন। তখনই মা মুখ খুললেন। সে এতক্ষণ যাবৎ চুপ ছিলেন, কিন্তু তার চেহারায় স্পষ্ট সে কিছু বলতে চাচ্ছেন। ছোট গলায় বড় মাকে অনুরোধ করলেন, ভাবি, সুমনাকে সাথে নেওয়া যায় কি? সমস্যা না হলে আর কি, মেয়েটা যেতে চাচ্ছে। বড় মা খুবই শান্ত মানুষ এবং ধৈর্যশীল। হাসি মুখে জবাব দিলেন, সমস্যার কি? যাবে, যেতে চাইলে এখনই তৈরি হতে হবে, তাহলে সন্ধ্যার আগে বেরোতে হবে। সুমনার মার পিছু হতে হেসে ফেলল। সুন্দর চেহারায় তার মিষ্টি হাসি ফুটে উঠছে। ধন্যবাদ বড় মা। তারপর রুবি আপু যখন জানলেন সোমনা যাচ্ছে, সে তো সেই রেগেছেন। বড় মা ধমকে দিলেন, বাচ্চা মানুষ যাবে যাক, বাচ্চা আর ও যদি তুমি জানতে। তারপর আমার দিক দাঁত কটমট করে বলতেন, বুঝবি তুই, কাঁদতে কাঁদতে, দেখিস চা। আবারও আমার দোষ? এখন না মার দোষ? সে না অনুমতি দিলেন, আমি তো দেইনি। আজীব। সকলে তৈরি আমরা, আপাতত শুধু সুমনার বাকি। আমি তৈরি থাকায় গাড়ির সামনে চলে আসলাম। তন্ময় ভাই, রবিন ভাই, দীপ্ত আর রুবি আপু দাঁড়িয়ে ফোন নিয়ে কথা বলছেন। আপাতত শুধু সুমনা বড় মা আসলেই হবে। 2টো গাড়ি বের করেছেন, নিশ্চয় একটা তন্ময় ভাই আর একটা রবিন ভাইয়া চালাবেন। বললাম, দ্রুত রবিন ভাইয়ের গাড়িতে বসে পড়ি। সাধারণত ব্ল্যাকটা রবিন ভাই ব্যবহার করেন, তো আমি কানে ইয়ারফোন গুছতে গুছতে পেছনে আলগোছে বসে পড়লাম। পরপর রুবি আপু আর দীপ্তও বসলো পাশে। কান থেকে ইয়ারফোন খুলে ফেললো। এদের নিয়ে শান্তি নেই পৃথিবীতে। রুবি আপু গাড়ির জানালা খুলে রবিন ভাইকে ডাকলেন, ভাইয়া তুই বড় আর সুমনাকে নিয়ে আয়। রবিন ভাইয়ের হয়তো সমস্যা নেই, সে আরামসে চাবি নিয়ে দিলেন। তো বেরিয়ে যা, আমিও আসছি। তন্ময় ভাই গাড়ি স্টার্ট দিয়েছেন। দীপ্ত সামনে আয়। দীপ্ত লক্ষ্মী বাচ্চার মতো সামনে বসলো। তখনই সুমনার বড় মা বেরিয়েছেন। সুমনা দ্রুত দৌড়ে এসে বলছে, আমি অরুদের সঙ্গে যাব। রবিন ভাইয়ের জবাব, জায়গা নেই ওটাতে তেমন, ওটা খালি, এটা খালি। ততক্ষণে গাড়ি চলছে। রুবি আপু হাসছে, ক্লিঙ্গি একটা, ক্রিঞ্জ বিহেভিয়ার। দীপ্ত আমার ফোনে গেমস খেলছে আর চোখে তাকালো। মনে হয় সুমনা আপু তন্ময় ভাইকে পছন্দ করেন। তন্ময় ভাই এমনভাবে তাকিয়েছেন দীপ্তর দিক যে দীপ্ত ফোন সরিয়ে ফেলল। আর রে, আমি একা বলছি? রুবি আপুও বলছিল মেয়েটা তোমার সাথে। দীপ্ত চুপ হয়ে গেল। আমি জানালার বাহিরে তাকালাম। সত্যি বলতে ইদানিং তন্ময় ভাইয়ের নামের পাশে অন্য মেয়েদের নাম কেমন সহ্য হয় না। আবার তন্ময় ভাইয়ের আশেপাশে আমি থাকতে পারি না, সব দিক দিয়ে জ্বালা। এ কেমন অদ্ভুত অনুভূতি দেখাচ্ছে। সেটা হচ্ছে তন্ময় ভাইয়ের নানু বাড়ি। বিশাল সে বাড়িতে থাকেন তন্ময় ভাইয়ের স্যার মামা, তাদের বউ বাচ্চা আর নানু। হ্যাঁ, তন্ময় ভাইয়ের নানি এখনই জীবিত। তার নানা মারা গিয়েছেন আজ 4 বছর হচ্ছে। তখন তন্ময় ভাইয়ের যা অবস্থা ছিল তা নাই বা বললাম। বড় মা হচ্ছেন সে বাড়ির স্যার ভাইয়ের একমাত্র বোন। খুবই শৌখিনতায় বড় করা তাকে। সে পায়নি এমন কিছুই নেই। এখন বড় মার বদলে সে বাড়িতে আদর পাচ্ছেন তন্ময় ভাই। সে প্রচুর প্রিয় ব্যক্তি সেখানে, সাধারণত তার নানু। সে তন্ময় ভাইয়ের পাগল। তন্ময় ভাই ঢাকা হতে ফিরলে আগে তাকে
তার নানুকে দেখে আসতে হয়, না হলে নানু নিজেই কল করে আসতে বলবেন, মাঝে মধ্যে নিজে রেঁধে তন্ময় ভাইকে খাওয়াবেন। এখনই সে তন্ময় ভাইকে কপালে চুমু খান, আর জড়িয়ে ধরলে তো ছাড়বেনই না। তারপর মামাতো ভাই বোনগুলো এদের নিয়ে যাই বলবো কম, এক একটা খুবই অদ্ভুত। আজকে যাচ্ছি এদের রূপ দেখতে। গাছগাছালি ছড়িয়ে যাওয়া হচ্ছে, বিশাল জায়গা নিয়ে তাদের এই বিশাল বাড়িটি সম্পূর্ণ পুরনো আমেলে, তাও বাড়িতে কোনো পরিবর্তন আনেনি বা পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নেননি। বিশালত গেট দিয়ে বাড়ির চারপাশ সম্পূর্ণ নিরাপদ করা, অথচ বাড়ির ভেতর বর্তমান যুগ অনুযায়ী শৌখিনতায় ঘেরা। বাড়ির সামনে রয়েছে চিকন রাস্তা, সেখানে শুধু একেবারে একটা গাড়ি চলাচল করতে সক্ষম। সেই রাস্তার দুই পাশে ঘন গাছের সারি, বাহির থেকে দেখলে অনেকটা ভুতুড়ে বাড়ির অনুভূতি পাওয়া যায়। কিছুটা ভয়ঙ্কর ভীতু পরিবেশ। রাস্তা সম্পূর্ণ অন্ধকার, শুধু বাহিরে গাড়ির লাইটের আলো। দীপ্ত বলল, ওই যে পেছনে রবিন ভাইয়ের গাড়ি। তারাও চলে এসেছে। কিছুক্ষণের মাঝে আমরা আলোয় দেখা পেলাম, সামনে চলে এসেছি। বাড়ির সামনে লাইটস ব্যবহার করা, দুমদাম গানের আওয়াজ শোনা যাচ্ছে, চেঁচামেচিতে আছে। আমাদের গাড়ি পৌঁছাতে অনেকে দৌড়ে দরজার সামনে একজন আরেকজনকে চেঁচিয়ে ডাকছে। আমি রুবিয়া ফুয়ার দীপ্ত দেরি করে বেরোলাম। বেরোতে আইরিন সামনে। বলেছিলাম না মেয়েটা চমৎকার ভালো, আজ দেখতেও মাশাআল্লাহ লাগছে। গর্জিয়াস গাউন পরা, সাথে মাথায় ক্রাউন, তারপর গর্জিয়াস মেকওভার। মোট কথা অনেক ফ্রিটি দেখতে। আমাদের সাথে ওর যাই ভালো। কয়েকটা প্রচণ্ড অহংকারী ভাবা, ওই যে তলে তলে বেঁধে দাঁড়িয়ে আমাদের দিক তাকিয়ে। এদের ভাবসাব অন্যরকম, কিন্তু ব্যবহার ভালো। তেমন ক্লোজভাবে মেশা হয় না, যেমন টাইরিনের সাথে হয়। এদিকে সোমনা খুবই মিশুক, কি সুন্দর ওদের সাথে কথা বলছে, অথচ এটা কিন্তু ওর প্রথম দেখা সকলের সাথে, যেটা বোঝাই যাচ্ছে না। ইমপ্রেসিভ। এর মাঝে আমি কতবার তন্ময় ভাইয়ের দিক তাকিয়েছি তা বলার বাহিরে। আমি তাকাই আর চোখ, আর সে তাকালে তাকিয়েই থাকেন। আমি আমার মতো আর চোখে তাকাই না কেন? ব্যাপারটা মজার, কিন্তু আপাতত কিছুই মজার না। আইরিনের বান্ধবী আছে ওইখানে অনেকগুলো, সবগুলো তন্ময় ভাই আর রবিন ভাইয়ের দিক তাকিয়ে। রবিন ভাই কথা বলছেন কয়েকটার সাথে, আর কয়েকটা তন্ময় ভাইয়ের আশেপাশে, কিন্তু সে কথা বলছেন না। মোবাইলে হাতে নিয়ে রুবি আপু আমার কানে ফিসফিসিয়ে বললেন, আইরিনের বান্ধবীগুলোকে দেখ আর সুমনাকে দেখ, কি বেশরম। তন্ময়ের সাথে সাথে হাসছে, কথা বলছে। আর তুই, আর তোর না ওর সাথে থাকার কথা, তোর হবু জামাই, অথচ তুই। অনুভূতি আর লজ্জা মিশ্রিত কণ্ঠ বললাম, আমি কি করব? মানে তুই ওরে বলবি না তোদের ব্যাপারে? বেশি কিছু না, তন্ময়ের ফোনে লক স্ক্রিন দেখিয়ে দিস, বুঝে যাবে। তারপর যদি না শুধরোয় তো এমন অপমান করবো যে থামো, ও জানে না বিদায় এমন করছে। আর সত্যি তন্ময় ভাইকে খুব পছন্দ করে, কি সুন্দর। তো ওর সাথে বিয়েটা দিয়ে দিই তন্ময়ের। আমি বড়সড় চোখ করে তাকালাম, কি জবাব দিস না কেন? থাপ্পড় একটা দিয়ে কান ঝালাফালা করে ফেলবো। কথাটা বলে রুবি আপু চেঁচালেন, তন্ময়। তন্ময় ভাই আসলেন, কি হয়েছে? রুবি আপু অসহায় গলায় বললেন, ওরও ভয় পাচ্ছে বেচারি। আর সে আমার দিক তাকালেন। দীপ্ত কসকস কণ্ঠে বলল, চুন্নি মিথ্যে বলছে, অরু আপু তেমন কিছুই বলেনি। ও উল্টো অরু আপুকে শেখাচ্ছে কিভাবে তোমার পাশে থাকা প্রয়োজনীয়। তখন রুবি আপুর মুখ দেখার মতো ছিল। ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন তীব্র দিকে। এরা এখানে এসেও থামছে না। অবশ্য আমি বেশ লজ্জা পেলাম, কি ভাববেন এখন। অথচ তন্ময়ের ভাইয়ের জবাব ছিল, ও কি ফিটার খায়? অন্যদের বোঝাতে হবে কেন? কথাটা বলে ইশারা করলেন ভেতরে যেতে, আর সে চলে গেলেন। কথা বলেছে এটাকে শয়তান। তন্ময় ভাইয়ের নানু এসেছেন, কণ্ঠে মধুরতা। সমস্যা হচ্ছে না তো কোনো? রুবি আপু উঠে হেসে জবাব দিলেন, সমস্যা হচ্ছে না নানু, মাশাল্লাহ। দ্বিতীয় বড় হয়েছে দেখছি, বিয়ে শাদী দিতে হবে নাকি ছোট সাহেবের? দীপ্তর বড় গলার জবাব, এখনো অনেক দেরি, আরো বড় হতে হবে। তন্ময় ভাই রবিন ভাইদের মতো, তখন বিয়ে করব। আচ্ছা, আর প্রেম? প্রেম কয়টা করবে? দীপ্ত লজ্জা পেল, আমতা আমতা করলো। করতে তো এখনই ইচ্ছে হয়। নানু আবারও স্বপ্ন প্রশ্ন করলেন। আটকাইছে কে? দীপ্তর অসহায় কণ্ঠ, আমি ছোট, মেয়ে ভালো লাগে বড়। রবিন ভাইয়ের থাপ্পড় পড়লো দীপ্তর ঘাড়ে। হঠাৎ ভাইয়াকে দেখে দীপ্ত বয়কে গেল, দ্রুত নানুর পেছনে চলে যায়। নানু আর রুবি আপু হাসছে, আর আমার তো হাসতে হাসতে ব্যালেন্স হারিয়ে গিয়েছে। ছেলেটা এত পাক না। রবিন ভাই চোখ রাঙালেন, এগুলি কি শিখেছিস তোমার থেকে? তুমি না প্রেম করা? বড় বড় আপুদের সঙ্গে মানিজ্জত খেয়ে দিল। আমি আর রুবি আপু আর চোখে তাকালাম। এটাই হচ্ছে কারণ, যে কেউ দীপ্তর সাথে লাগতে যায় না। এই ছেলে সকলের সব জানে, এখন হুট করে ভুলেও দেয়। আরিফ তন্ময় ভাইয়ের বড় মামার
বড় সন্তানের সাথে কথা আমার ইহকালেও হয়নি, কখনো চোখেই পড়েনি, পড়বে কিভাবে? আমার অর্ধেক বয়স গিয়েছে তন্ময় ভাইকে বকতে বকতে। আশপাশ পর্যবেক্ষণ করার সময় কোথায় ফেলাম, অথচ সেই আরিফ আজ কথা বলতে এসেছি। কি অবস্থা ওরু? ইতস্ত গলায় জবাব দিলাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার ভালো নেই, কিন্তু ভালো থাকবো যদি তুমি আমাকে একটা সাহায্য করো। সামর্থ্য থাকলে। বাবা, এত কঠিন কিছু না, সিম্পল। লিসেন, ওই যে হোয়াইট ড্রেসের মেয়েটি দেখছো, শি ইজ মাই গার্লফ্রেন্ড। রেগে আছে, ফোন রিসিভ করছে না, আর ওখান থেকে নড়ছেও না। আর তুমি তো জানো আমার চাচারা আশপাশে, ওর সাথে এখানে কথা বলা ইম্পসিবল। নাও ইউ হ্যাড টু ইউজ। ওকে গিয়ে একটা মেসেজ দিবে, পারবে? সিম্পল তো, কারো কাজে আসা ভালো, হেল্প করা সব। আচ্ছা, কি বলবো? আরিফ ভাই একটু কাছে আসলেন, ধীরে বললেন, আরিফ বাড়ির পেছনে অপেক্ষা করছে, দ্রুত না আসলে সে চলে আসবে। এভাবে বললেই হবে। লাগাতার মাথা ধোলালাম, সাহস নিয়ে সেই সাদা ড্রেসের দিকে। সুমনা হাজির। তন্ময় ভাই কোথায় ওরু? আমি তাকে নিয়ে বসে। সে কি আমার বলে যাওয়ার মানুষ? এখন যা কাজ আছে। বলতে বলতে ওকে সাফিয়ে মেয়েটির দিকে আসলাম। আমাকে দেখে অবাক হলো, পরক্ষণে হাসলো। হে, ইউ আর আরবি। হাউ অ্যাবাউট ইউ? লিজা, নাইস টু মিট ইউ। ইয়েস, আমি একটি মেসেজ নিয়ে এসেছি আরিফ ভাই হতে। সাথে সাথে আপুটা মুখ ফোলালেন, চুপ কষলে মনোভক্তে লাগলেন। শালা শয়তান, নাইজেরিয়ার উগান্ডা বিলে নিজে আসেনি, এত ভয় ফেলে প্রেম করতে বলেছে কেউকে? বলদা একটা। কি দেখে ওর সাথে আজ 5 বছর যাবৎ রিলেশনশিপে আছি আল্লাহ মালুম। বলেছেন সে বাড়ির পেছনে, এখনই আপনার যেতে হবে, না হলে সে চলে আসবেন এখানে, তাও মাপ চাইবে না। দাঁড়াও, যাচ্ছি। আজ ব্রেকআপ হবে, বাড়িতে গিয়ে ব্রেকআপ ডান্সে দিব। মেয়েটা চলে গেল। দেখতে মাশাআল্লাহ, ব্যবহারও সুন্দর, আর বের সাথে খুবই সুন্দর মানাচ্ছেন। ডাক শুনতে পেছনে ফিরলাম। রুবি আপু। সে আমার হাত ধরে ধরলেন, শক্ত করে কড়াকড়ি কণ্ঠে বলে দিলেন, আমার হাত থেকে গেলেই মায়ের। যতক্ষণ থাকবো আমার সাথে থাকবে, এখানেই আছি, কোথায় যাব? আজিব নিজের পাশে বসে তারপর হাত চাড়লেন। আমি আবারও বললাম, হঠাৎ কি হয়েছে কি? দীপ্ত আইসক্রিম খাচ্ছে, লম্বা শ্বাস নিয়ে বলল, তন্ময় ভাই বলেছেন তোমাকে রুবি আপুর সাথে সাথে থাকতে। আরেকবার এদিক সেদিক দেখলে সোজা ড্রাইভার দিয়ে পাঠাই দিবে বাড়ি। তো পাঠাক, এভাবে আমি থাকতে চাচ্ছি না। হা, কই এই নবাবজাদা? কোথায় থেকে দেখছি? আশেপাশে চোখ বুলালাম, এত মানুষের মাঝে কই সে তো নেই। দীপ্তকে ধীরে প্রশ্ন করলাম, সে কিভাবে দেখলেন আমি? তোমার বাম সাইড ফিরে মাথা উঁচু করে ফেলো। আমি দ্রুত সেদিক তাকালেন। তন্ময় ভাই দাঁড়িয়ে, হাতে গ্লাস, তার সাথে কাজিন আরো কে কে। সেই দিকে তাকিয়ে আমার দিক। সে কি এতক্ষণ এভাবে তাকিয়েছিল? আমার গলাটা শুকিয়েছে, চুপচাপ নড়াচড়া বন্ধ করে ফেললাম, শক্ত হয়ে বসে রইলাম। ডুবু আপু হাসছেন। চাপ নিস না, কিছু বলবে না তোকে। বলবে না? হ্যাঁ, কিছু বলবে না, কিন্তু করবে। হাড্ডি গুস্ত আলাদা করে দিবে। পুরো অনুষ্ঠানে আমি বসে রইলাম, মাঝে মধ্যে গানের সঙ্গে নিজেও তাল মেলালাম। যখন জন্মদিনের কেক কাটা হলো, তখনও তন্ময় ভাই নিচে নামেননি। সেখান থেকে কেক কাটার জন্য বললেন। আইরিন জানে সে আসবে না, তাই অনুরোধ তেমন করেনি। পরে নিজে গিয়ে খাইয়েছে, আবার খেয়েছে। এখানে আমি ভাবছি কখন এই বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাবো। রুবি আপু অবশ্য এনজয় করছেন, আমারই ভালো লাগছে না। লাগবে কিভাবে? আমাকে তো এনজয় করতে দিল না। কিভাবে তাকিয়ে তখন থেকে? কেউ তাকিয়ে থাকলে নিজেকে নিয়ে ফুর্তি করা যায়? আমার তো মনে হয় না। অস্বস্তির ছাপে আমি শুধু দাঁড়িয়ে হেসেছি। আমাদের একাই বসিয়েছেন। সুমনা প্রশ্ন করলো, তন্ময় ভাইয়া সে ডিনার করবে না? ওর কথা বলিও না, ডেকে এসেছি, খাবে না। কি আবর্জনা খাচ্ছে কখন থেকে। সুমনার জবাব, আমি যাব। আসবে না? তুমি খেতে শুরু করো। খাওয়া শেষ হয়েছে, বেশ কিছুক্ষণ রেস্টে নেওয়া হলো। আপাতত যাবার পালা। কখন বেরোবো সেই চিন্তায় মাথাটা ভার, খুবই ক্লান্ত লাগছে। ঘুমাবার জন্য চোখ লাফাচ্ছে। বাড়ি গিয়ে আগে হবে এক ঘুম, তারপর অন্য কিছু। যাবার পথে তন্ময় ভাইয়ের নানু বাড়ির কেউ যেতে দিবেন না, সকলেই বারবার বলছেন কাল যা। রাত হয়েছে অনেক। বড় মা বললেন, হ্যাঁ আমি তো থাকতে চাচ্ছিলাম, কিন্তু বাড়ি খালি, বাচ্চারা সব সাথে। তন্ময়ের বাবা রাখবেন, খালি বাড়ি সে একদম পছন্দ করেন না। রবিন ভাইয়ের জবাব, তাহলে থেকে যাও, কাল বড় চাচ্চু এসে নিয়ে যাবে। আসবে না? তন্ময় ভাইয়ের মুখ খুলল। আসবে কাল, যাচ্ছি আমরা। তন্ময় ভাই বেরিয়ে গেছেন। সে যেহেতু বলেছে বড় চাচ্চু আসবেন, তাহলে সত্যিই আসবেন। নানু সকলের হাতে বড় বড় বাড়ি ধরিয়ে দিলেন। বড় মা বললেন, সাবধানে যাস। আমি মাথা দোলালাম, আচ্ছা আসি। গাড়িতে উঠতে গিয়ে আরেক ঝামেলা। রুবি আপু সমনাকে উদ্দেশ্য করে বলল, সমনা তুমি কি বিতু? মানে অন্ধকার ভয় পাও?
আরে না, আহ বাঁচা গেল। আমি আর রবিন প্রচণ্ড ভীতু। সাহসী তুমি থাকলে ভয় কম পাবো বলতে সে সুমনাকে এক প্রকার জোরপূর্বক গাড়িতে বসিয়ে দেন। তন্ময় ভাইকে দুষ্টু হেসে বলল, সাবধানে আসিস। আমার শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ার জোগাড়। রবিন ভাই সেই গাড়িতে ঢুকছেন। তার মানে তারা আমাকে একা পাঠাচ্ছেন তন্ময় ভাইয়ের সাথে, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে। আমি রুবি আপুর হাত ধরলাম। না প্লিজ, সবাই মিলে ভাগাভাগি করে যায়, তাই না? প্লিজ। রুবি আপু বড় সড় না করে দিলেন। প্লিজ। এত ভয় পাচ্ছিলাম বলার বাহিরে পছন্দের ব্যাপারটা নিয়ে। আমি এখনো জটকাই। তার উপর তন্ময় ভাইয়ের সাথে থাকলে আমি পর্যাপ্ত শ্বাস নিতে অক্ষম। নির্ঘাত শ্বাস আটকে মরে যাব, না হলে হার্ট অ্যাটাক। রুবি আপু আমার দিক মাথা আনলেন, ধীর আওয়াজে বললেন, সোমনা একা তন্ময়ের সাথে পাঠাই দিই? তোর যেহেতু এত সমস্যা। ধীরে বলেছেন। এতটা ধীরে বলেননি, নির্গত তন্ময় ভাই শুনেছেন। আমার কাদো কাদো মুখ দেখে বিরক্তকর শ্বাস ফেললেন আপু। আজই বরু 2 ঘন্টার রাস্তা, আর আমরা আগভাত যাব পাশাপাশি। বেশ, আপু চলে যাচ্ছে। আমার এত অনুরোধ কিছুই গায়ে নিলেন না। আমারও দিন আসবে, জ্বালিয়ে মারব। এদিকে তন্ময় ভাই কোনো কথা বলছে না, একভাবে দাঁড়িয়ে। আর কি ইচ্ছা অনিচ্ছায় কিছুই নেই। সে বললে কি এমন করতো, সাহস পেত। ওদিকে ভেতর থেকে সোমনার আওয়াজ, ওদের সাথে যাই, 3 জন হবে। রুবি আপুর মিষ্টি জবাব, ওর সাথে আমার লেগেছে, আর তোমাকে আমার অনেক ভালো লাগে, তা তো জানোই। একটু কথা শেয়ার করব, শুনবে না? সুমনা না বলার রাস্তা আপুর রাখলেনি না। এত ঝামেলা যাকে নিয়ে তার মাথা ব্যথা নেই, একদম শান্ত। অথচ সুমনা তো তার জন্য এমন করছে, তার দায়িত্ব নেই। কপালটা শেষ। এত তাড়াহুড়ো করতে কে বলেছে আমাকে? গাড়িতে দ্রুত বসতে গিয়ে কপালটা শেষ করে দিলাম। কি যন্ত্রণা! চিনচিন ব্যথায় অবচেতন হবার জোগাড়। কখন না আবার তন্ময় ভাই ধমকে দেন, সেই ভয়ে কপাল ঘষতেছি। চুপচাপ বসে। অবশ্য ব্যথাটা এক পর্যায়ে কমেছে, সেই তীব্র চিনচিন ব্যথা আর নেই। আর চোখে তন্ময় ভাইয়ের দিকে তাকালাম। সে ড্রাইভিং করতে মনোযোগী, সোজা তাকিয়ে আছে। নেই তার কোনো নড়চড়, নেই কোনো শব্দ। মনে হচ্ছে আমি একা একটি গাড়িতে বসে, আমার পাশে যে একজন ব্যক্তি রয়েছে তা বোঝার প্রশ্নই আসছে না। থাক, তার মাকনা খালাটাই শ্রেয়। সে মুখ খুলে শুধু কথা শোনান, ভালো কিছু তা আদৌ বলেন না। তার ফোন বেজে উঠছে। সেই কি শ্রবণ শক্তির গতি! হঠাৎ সে তার বাঁচতে থাকা সেলফোন আমার দিকে এগিয়ে দিলেন। কল রিসিভ কর। আমি? সে জবাব দিচ্ছেন না। আর এবার সমস্যা হচ্ছে, আমাকে হেনস্থা না করলে কি দিন কাটে না? আপনার কল আমি রিসিভ করব? তার চোখের সামনে দেখে ফোন নিলাম হাতে। কলার আইডির নাম সেভ করা না, তার মানে আননোন। রিসিভ করলাম। এক মেয়েলি কণ্ঠ। সালাম জানালাম। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জবাব, হুয়ার ইউ? মেয়ের ধমক শুনে বড়সড় চোখ করে তন্ময় মেয়ের দিক তাকালাম। সে গাড়ি ড্রাইভিংয়ে ব্যস্ত। কি কথা বলবো, কি বলবো? আমি তন্ময় ভাইয়ের বোন বলতে গিয়ে থেমে গেলাম। তন্ময় ভাই গাড়ি থামিয়ে দিয়েছেন, তারপর সিটে হাত দ্বারা ভর দিয়ে আমার দিক ফিরলেন। এবার কথা বলার ক্ষমতা 0 পয়েন্ট আমার। সে শান্ত স্বরে বললেন, ডিস্টার্ব করে। টক টু হার লাইক ইউ আর মাই ফিয়ান্সে। কথাটা সম্পূর্ণ খালি হয়ে গেল। বুকের ভিতর তীব্র দুঃখ শব্দ, সেও শুনতে পাচ্ছি। কি বললেন? তার ফিয়ান্সে হয়ে কথা বলতাম। গলাটা শুকিয়ে আসছে। পানি আপাতত খুবই জরুরি ভূমিকা পালন করছে। ফোনের মেয়েটা চেঁচাচ্ছে। এই মেয়েটা তো আমি 1 মিনিটে রফা দফা করে দিতাম যদি তন্ময় ভাই না থাকতেন, কিন্তু তার সামনে শব্দই বের হচ্ছে না, গলা আটকে আছে। সাহস সঞ্চয় করলাম। আপনি কে? সেটা তোমার ব্যাপার না। তন্ময় কোথায়? রাত বিরেতে ছেলেদের ডিস্টার্ব করা হচ্ছে? ঘরে বাইনি? হু দ্য হেল আর ইউ বিচ? আর ইউ ফাকিং ইনসেস? চোখ বড় বড় করে ভাইয়ের দিক তাকালাম। কি বেয়াদব মেয়ে! একে তো রাগে আমার মাথাটা ধরে আসছে। খালি আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি, আর এই মেয়ের সাহস কি করে হয়? আমি ফোন নিয়ে জানালার দিক মুখ করলাম। আজকে তো একে আমি বেশরম লজ্জাহীন মেয়ে। আমি তো গলা পরিষ্কার করে নিলাম। ভয় আমার লাগে, রাগে মিশ্রিত আমার কণ্ঠ অদ্ভুত। আমি তন্ময়ের ফিয়ান্সে। তার দিক নজর দিলে চোখের এটানটা টেনে খুলে ফেলবো। আরেকদিন যদি দেখে তাকে ডিস্টার্ব করা হচ্ছে, যেথায় থাকবেন সেখানে গিয়ে চোখ আর মুখ তুলে নিয়ে আসবো। আবর্জনা। কল কেটে আমি বড় শ্বাস ফেললাম। এমন ঝগড়া আমি কখনো করিনি। ক্লাসে করেছি, সেগুলো টুকটাক। এমন রেগে ঝগড়া যাকে চিনি না তার সাথে, ব্যাপারটা একদম প্রথম এবং নতুন। ধীরে সোজা হয়ে বসলাম। ফোনে লক স্ক্রিনে বসে বুকের সাথে আমারও হাত কাঁপছে। দ্রুত ফোন তার সাইডে রেখে দিলাম। গালি দিচ্ছিল তাই আর কি। সে হাসছেন, শব্দ করে হাসছেন। আমি আর চোখে তাকিয়ে আর চোখে
ভাবতে পারলাম হয়তো সেই জন্যই কম হাসেন। সে হাসলে আশেপাশের কেউ তার হতে চোখ ফেরাতে অক্ষম হয়ে যাবেন। হাসতে হাসতে হঠাৎ আমার মুখ তুললেন, দুহাতে গাল চেপে তার ঠোঁট কপালে ছোঁয়ালেন। শ্বাস আটকে আমি শক্ত হয়ে বসে, বুকে দুক দুক তীব্র হচ্ছে, শরীর কাঁপছে। সে বললেন, ঠিক আছে, ঘুমা। আমার মাথা রেলে তার কাঁধে শুইয়ে দিলেন, আর সে আবারও গাড়িতে মনোযোগী হলেন। এই অনুভূতি শরীরে ক্রমাগত স্রোত চালাচ্ছে, ভেতরে সবকিছু তীব্র কাজ করছে। তার শরীরে সেনা প্রার্থীর ঘাম শুকতে মাথা আউলে আসছে। তার কাঁধ হতে উঠতে ইচ্ছে হচ্ছে না, আবার কাঁধে শ্বাস নিতে পারছি না। দোটানায় আমি শ্বাসকষ্টে মারা যেতে প্রস্তুত, তাও উঠতে রাজি নয়। চোখ বুজে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে তার এই মাতাল করা ঘ্রাণ। তার কাঁধ, সকালের তীব্র রোদুজ্জ্বল ঘুম ভাঙল। জানালা দ্বারা ঝলমলে রোদ প্রবেশ করছে কামরায়। মাথাটা ধরে উঠে বসলাম। ধীরে ধীরে সব মনে আসতে লাগলো। আমি লাফ দিয়ে বিছানা ছাড়লাম। এখানে কিভাবে? গাড়িতে না ছিলাম? কখন ফিরলাম বাড়ি? ঘরে পৌঁছালাম কিভাবে? এখনো রাত্রের পোশাকে রয়েছি, মেকআপ রিমুভ করা, চুল ঝুটি করা। বিছানায় ব্রম করে বসে পড়লাম। মাথা ধরছে। গোসল নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ছেড়ে আগে গোসল নিলাম। তৈরি হয়ে আগে রুবি আপুর কামরায় ধর লাগালাম। সে নিশ্চয় জানবে হয়েছে কি। রুবি আপু কথা বলছেন। আমায় দেখে ঢুকতে ইশারা করলেন। বিছানায় বসে দ্রুত ফোন রাখতে বললাম তাকে। কিছুক্ষণের মাঝে ফোন কাটলেন। কি হয়েছে কি? আমরা বাড়ি কখন পৌঁছেছি? আমি ঘরে কিভাবে পৌঁছালাম? রুবি আপু দুষ্টে আসলেন, গাল টেনে বললেন, কোলে চড়ে। চোখ বড়সড় হয়ে গেল। কার? তন্ময়ের। তুই তো ওর শার্ট দু হাতে ধরে রেখেছিলি, ছাড়ছিলি না। বিছানায় রাখবে যখন তখনও ধরে রেখেছিলি। তন্ময় তো ধীরে ধীরে ছাড়িয়েছে, তো চুলও বেঁধে দিয়েছে, মেকআপও তুলে দিতে ছিল যাতে অস্বস্তি না হয় তোর। আমি শুধু শুনছি, বিশ্বাস করতে আর মাথায় গাঁথতে সময় লাগলো। রুবি আপু আবারও বললেন, তুই কতটা ভাগ্যবান তা বুঝতেই পারছিস না। তন্ময় তোকে অনেক ভালোবাসে, অনেক, তোর কল্পনার বাহিরে। ভালোবাসেন আমাকে? তন্ময় আমাকে ভালোবাসেন, যাকে সবাই চায় সে আমাকে চান। আমার মন কেমন অস্বস্তিতে হয়েছে। চাপ নিস না, আজ তো সকলের স্কুল কলেজ বাতিল গেল। ছাত্র ছুটির জন্য ফোন করে বলে দিয়েছেন, তাই কোনো চিন্তা নেই। আরাম আর আরাম। ব্রেকফাস্ট করতে বসে আমি আশপাশে তাকাতে ব্যস্ত। তন্ময় আসেনি এখনো। দীপ্তি এসে আমার পাশে বসলো। শুরু হলো ওর কথা। তোমাকে তো বেশি দিলেও তোমার খবর পাওয়া যাবে না। এভাবে মরার মতো কিভাবে ঘুমাতে পারলে? ছোট চাচি হাসতে লাগলেন। খাবার প্লেটে দিচ্ছেন আর বলছেন, আমাদের ওরু হচ্ছে ঘুমের রাজকন্যা। ঘুম হলে পৃথিবীর খবর আর ওর থাকে না। দীপ্ত বলছে, অত গভীর ঘুমে কি স্বপ্ন দেখা হলো আমাদেরও বলো। আমি ধমক দিতে গিয়েও থেমে গেলাম। তন্ময় ভাই এসেছেন। সে রবিন ভাইয়ের পাশে বসলেন। আমার দিক তাকাতেই আমি নিচে তাকালাম। মা প্রশ্ন করলেন, সোমনা কি এখনো ঘুমোচ্ছে? রুবি আপুর জবাব, হ্যাঁ। খেতে খেতে সকলেই কথা বলছে, শুধু তন্ময় ভাই চুপ, মাথা নিচু হয়ে খাচ্ছেন। আজ আমার সকল ধ্যান শুধু তার দিক ছিল। চোখ সরাতে ব্যর্থ হচ্ছিলাম। সে খাওয়া শেষ করে বড় চাচ্চুর উদ্দেশ্যে বললেন, মাকে নিয়ে আসিও। বড় চাচ্চুর জবাব নেই। ভাইয়া চলে যাচ্ছেন। আমি তখনও পিছু হতে তাকেই দেখছি। পড়তে বসেছি, মাথাটা ব্যথা করছে। চা হলে মন্দ হয় না, মাকে বলতে হয় 1 কাপ চায়ের কথা। তখনই সুমনা হাজির। মুখ দেখে মনে হচ্ছে রেগে। আমার পাশে দাঁড়িয়ে আমাকে তীক্ষ্ণ দৃষ্টি দেখাতে লাগলো। কি হয়েছে? ডং কম কর। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না? একদম না বোঝার অভিনয় করবি না। আওয়াজ নামিয়ে কথা বল। তুই রাত্রে কিভাবে পারলি এমন করতে? কতবার করে বললাম তন্ময় ভাইয়ের সাথে বসার ব্যবস্থা করে দে, অথচ তুই কি করলি? নিজে বসলি তার সাথে, আবার ঘুমের বান করে কোলে ছড়িয়েও নিলি। মেয়েটা এমন বেশরম হচ্ছে কেন? তোর মনে হচ্ছে না তুই বেশি করছিস? বেশি আর আমি করতে দিলি কই? এটা বল আমাকে, তুই কি তন্ময় ভাইকে পছন্দ করিস? আমি খেয়াল করেছি তুই তার দিক তাকিয়ে থাকিস। এসব নোংরামি বাদ দে। তুই জানিস আমি তাকে ভালোবাসি, সেই ক্লাস 8 থেকে। শোন সুমনা, তুই নিজের রাস্তা অতিক্রম করছিস। এমন আচরণ তুই কিভাবে করিস? তাও আমার সাথে, আমার ঘরে দাঁড়িয়ে। আর কোলে ছড়ার জন্য আমি বান কেন করব? সে আমার কাজিন, সাহায্যের জন্য নিতেই পারে। তোর এমন রিয়েকশনের কোনো অধিকার নেই। আর হ্যাঁ, তন্ময় ভাই তোকে সেভাবে দেখেন না, শুধু শুধু কাহিনী বাড়াচ্ছিস। এখন যা, রুম থেকে বেরো। সুমনা আমাকে ঘুরালো ওর দিকে। কথা শেষ হয়নি আমার। তুই তার দিক নজর দিবি না, আর দিলেও কি, সে তো তোর বোন ছাড়া অন্য কিছু ভাবে না। আমার তো মনে হয় তোকে দেখতেই পারে না। হ্যাঁ, পারে না। রুম থেকে বেরো, এরপর নখ ছাড়া কখনো প্রবেশ করবি না, যা। এই সেই সুমনা, প্রচন্ড অপরিচিত লাগছে। আমার ছোটবেলার সঙ্গী। আচরণ কতটা জঘন্য হয়েছে। কিভাবে বললো আমি ঘুমের বান করেছি? এতটা নোংরা ভাবে আমাকে?
ইচ্ছে করছে ও চুল টেনে ছিঁড়ে ফেলি, এতটা রাগ লাগছে। উফ, কিভাবে পারলো মেয়েটা, কিভাবে পারলো আমাকে এতগুলো কথা বলতে। বেশরম, নিজেই তো তন্ময় ভাইয়ের পিছু ঘুরঘুর করে, কোন মুখে আমাকে কথা শোনাতে আসে। আমার সুন্দর ফুরফুরে মনটা ঘুরিয়ে দিয়ে গেল। তোর মনও ঘুরিয়ে যাবে, দেখিস, টুকরো টুকরো করে ঘুরিয়ে যাবে। দুপুর পর্যন্ত ঘরে আটকেছিলাম, একদমই বেরোলাম না। কি করতে বেরোবো? সুমনা চুন্নির মুখ দেখতে? নেভার এভার। যতক্ষণ না এই মেয়ে যাচ্ছে ততক্ষণ বেরোবো না। আজকের পর থেকেও আমার কিচ্ছু লাগে না, কিচ্ছু না। দীপ্ত আর রুবি আপু এসেছেন। রুবি আপু পাশাপাশি বসলো। আশ্চর্য, তুই কি দিন দুনিয়ার খবর রাখবি না? কি হয়েছে? দীপ্ত ধীরে বলে, কি হয়নি বলো? তন্ময় ভাই ছাদে, এখন সুমনা আপুও গিয়েছে সেখানে। 5 মিনিটের বেশি হচ্ছে আর নামেনি ছাদ হতে। আমি বই বন্ধ করে দৌড় লাগালাম, দরজা পর্যন্ত গিয়ে থেমে গেলাম, জিহ্বা কামড়ে গলা পরিষ্কার করলাম। দূর, আমি কেন দৌড়ঝাঁপের প্রতিযোগিতা শুরু করলাম? যেটা ইচ্ছা করুক, আমার কি? রুবি আপু হাসছে। এখনই হিংসা হচ্ছে? হি হি হি। আর তো দিন পড়িয়েছে। দীপ্ত হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো, রোবটের অভিনয় করে বলল, চলো আমরাও যাব ছাদে, লেটস গো। এক প্রকার টেনে টুনে নিয়ে যাচ্ছে আমাকে। ওই শয়তান মেয়েকে আবারও দেখতে হবে, ভাবতেই মাথাটা ধরে আসছে। ছাদ বরাবর আসতে বুক কাঁপছে, রাতের ঘটনা চোখে ভাসছে। সে কপালে চুমু খেয়েছিলেন, হেসেছিলেন, শান্ত মিষ্টি আওয়াজে কথা বলেছেন। লজ্জায় মুখ গরম হয়ে উঠছে। ইস, কিভাবে তার সামনে যাব? ছাদে উঠতে চোখে পড়ল সুমনা পা ধরে নিচে বসে, তন্ময় ভাই ব্রু কুচকে দাঁড়িয়ে, তার পরনে হাফ প্যান্ট টি শার্ট। সে বলছে, সেন্স নেই শরীরে? সমান ফ্লেসে কিভাবে পড়ে যাও? আমাদের দেখতে এসে রুবি আপুকে বললেন। রুবিও ব্যথা পেয়েছেন দেখতো। সে আবারও কোণে চলে গেলেন, খুবই গম্ভীর মুখে কথা বলছেন ফোনে। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। এদিকে সুমনার চেহারা দেখার মতো ছিল। পাজিল মেয়ে, নিশ্চয়ই ইচ্ছে করে করেছে, যেন ভাইয়ার কোলে ছুটতে পারে। এতই সোজা? রুবি আপু গিয়ে পায়ে দেখতে লাগলো কোথায় লেগেছে। সুমনার জন্য, ইটস ওকে, অতটা গুরুতর নয়, এখন গুরুতর নয়। এখন আমার সহ্যই হচ্ছে না, আমার সহ্য শক্তির প্রয়োজন প্রচণ্ড। দোলনায় বসে আশেপাশে চোখ বুলালাম। সাদা দোলনা, ছোট ছোট ফুলের প্ল্যান্ট ছাড়া কিছুই নাই, পরিষ্কারভাবে গোছানো, কোথাও একটু আবর্জনা নেই। দীপ্ত পিছন হতে দোলনা দোলাতে লাগলো। হাসতে হাসতে বললাম, দোলাতে হবে না, থাম। কথা শুনল না, সেই দোলাচ্ছে। আমি চুপচাপ চোখ বুজে রইলাম। হঠাৎ শব্দে চোখ খুললাম, তন্ময় ভাই নেমে যাচ্ছেন, সাথে শয়তান সুমনা নামছে। অবাস্তব মেয়ে, এ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। রুবি আপু আশ্চর্য কণ্ঠে বলে, এ কোন দেশের বেহায়া? সত্যি মেয়েটা আসলে অদ্ভুত হয়ে যাচ্ছে। ও কি এমন অদ্ভুত ছিল, নাকি আমারই চোখ আজ খুলল? দুপুরে খেতে বসলাম। তন্ময় ভাই জানালেন বিকেলে চলে যাচ্ছে। বড় চাচ্চু বললেন, আর কটা দিন থেকে না হয়ে যেতে? তার জবাব, গুরুত্বপূর্ণ, যেতে হবে। আচ্ছা, কিছু লাগবে? আমার ফাইন। বিকেলে তন্ময় ভাই চলে যাবেন। আমার খারাপ লাগতে শুরু করলো। সে গেলে মাস ছাড়া আসেন না, এবার কয় মাস পর আসবেন। কামরায় গিয়ে ভাবনায় হারিয়ে গেলাম। ভাবতে ভাবতে কখন চোখ লেগে আসলো জানা নেই। ঘুম ভাঙতে সময় দেখলাম 6:20। দৌড়ে নিচে নামলাম, গিয়ে শুনলাম তন্ময় ভাই চলে গেছেন। চোখ জলে চিকচিক করছে। যাবার সময় দেখাও হলো না, ঘুম আসার সময় পায়নি। এত রাগ লাগছে নিজের প্রতি, বলার বাহিরে। চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। সেদিন রাতটা শুধু তার কথা ভেবেই শেষ করেছি। এতদিনের মুহূর্তগুলো কাটা গায়ে নুনে ছিটে দিতে লাগলো। ভীষণ জ্বলছে। আবার কবে দেখব তাকে? সে তো গেলে আর আসার নামই নেন না। মাসের পর মাস চলে যায়, তার নামগন্ধ থাকে না। এখন তো তার দ্রুত ফেরা প্রয়োজন, তাই না? মাসের মাঝে 2-3 বার তো এসে থাকা যায়। কলেজ গিয়ে লেগেছে সুমনার সাথে, অ্যাভয়েড করছে, তাও ইঙ্গিত মেরে কথা বলছে। ওর বন্ধুদের নিয়ে আমাকে অপদস্থ করলো। ব্যাস, আমিও জবাব দিয়েছি। আমাকে যেভাবে বলেছে সেভাবে ওকে বলেছি। ঝগড়াঝাটির জন্য আরও জানতে পারলাম ও সকলের কাছে আমার নামে অভিযোগ করতো আমি নাকি ভালো না, অনেক ছেলেদের সাথে মেলামেশা আছে, ছেলেদের টাকা খাই, তাদের পিছু ঘুরে তাদের সাথে ঘুরতে যাই, ফিজিক্যাল কত করেছি তার গুণন হবে না। আমাকে নাকি ও প্রায় দেখতো ছেলেদের সাথে। মার্জি থেকে এগুলো শুনে আমি কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। ও আমাকে এত খারাপভাবে, এতটা। কলেজে সারাক্ষণ মাথা নিচু করেছিলাম, লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। এখন সব এগুলো ভাববে আমাকে নিয়ে। টিফিন টাইমে মার্জি আমাকে না জানিয়ে বাড়িতে কল দিয়েছে।
রুবি আপু কলদার আসে তখনই গাড়ি নিয়ে কলেজে হাজির। সে ভয়ানকভাবে সুমনাকে বলে দিয়েছে, আমাদের বাড়ির আশেপাশে দেখলে ফাঁ কেটে হাতে ধরাই দিব, আর উরুর আশেপাশে যদি আরও আগে না দেখি। সস্তা মেয়ে। কলেজে বাকি ছিল 3 ক্লাস। আপু ছুটি নিয়েছেন। বাড়ি ফিরে আমি কামরায় আটকে। সে আমার বিশ্বস্ত সঙ্গী ছিল, যার সাথে সব শেয়ার করতাম, সকল কিছুর ভাগ দিতাম। সে কিনা পেছন পেছন আমাকে নষ্টা পরিচয় করাচ্ছিল। ভাবতেই চোখ ভিজে আসছে। সেদিন আমি আর ঘর থেকে বেরোইনি। বড় মা চাচ্চু, বাবা সকলেই ডেকেছেন, আমি বের হইনি। এত বড় ধাক্কা একদম নিতে পারছিলাম না। সুমনা এমন করেছে। সেই আমার ছোটবেলার খেলার সাথী সুমনা, একসাথে খেলার সঙ্গী। বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে, কিভাবে পারলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছে ফোনের রিংটনে। ঘড়িতে দেখলাম রাত 12:45। আমি উঠে বসলাম। স্ক্রিনে দেখাচ্ছে তন্ময় ভাই। রিসিভ কি করব? নিশ্চয়ই সব তার কানে গিয়েছে, বকা দিবে আমাকে। কিন্তু আমি কিছুই করিনি। করলো তো সুমনা। সময় নিয়ে কল ধরলাম। তার মন তো আবার পাথরের, একদম শক্ত। দেখা যাবে আমাকেই কথা শোনাচ্ছেন। সুমনার দোষ দেখবেন না, উল্টা আমাকে আরো কষ্ট দিয়ে কল কেটে রফা দফা হবেন। ভাঙ্গা কণ্ঠে বললাম, হ্যালো, খেয়েছিস? কেন? এতটুকু কারণে এভাবে ঘর আটকে না খেয়ে থাকতে হবে কেন? এতটুকু কারণ? বলতে বলতে আমি ফুঁপিয়ে উঠলাম। সে ধমক দিলেন। সামনে থাকলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। ওকে, ওর কথায় কাঁদতে হবে কেন? সকলের সামনে বলেছে কলেজের আমি নাকি বাজে, ছেলেদের সাথে মেলামেশা করি, অনেকের সাথে ফিজিক্যাল করেছি। কথা শেষ করতেই পারছিলাম। কি জঘন্য ল্যাঙ্গুয়েজ! এইসব কথা কি কাউকে বলা যায়? ভাববে যে সত্যি হয়তো মেয়েটা এমন। তন্ময় ভাই রেগে, তার কণ্ঠে স্পষ্ট। এবার তো আমি তীব্র শব্দ পেলাম ওপাশে। কান থেকে ফোন সরালাম। কিছুক্ষণের পর তার কণ্ঠ, কি খাবি? বিরিয়ানি? এত রাত্রে? আলী আসবে দিতে, সর্বপ্রথম খেয়ে নিবি। সে কল কেটে দিলেন। এই শেষ তার কথা। একটু সুন্দরভাবে কথা বলতেও জানেন না, রসিকতা নেই মনে একদম। মানুষটা এমন কেন? কলেজ থেকে ফিরে কাপড়ও পরিবর্তন করিনি। গোসল, খাওয়া দাওয়া তো দূরের বিষয়। দ্রুত গোসলে ঢুকলাম। গোসল শেষে চুল শুকালাম। পরপরই কলিং বেল বাজছে। আমি দ্রুত নিচে নামলাম। দরজা খুলে দেখলাম দারোয়ান নানা। সে হেসে বললেন, মোল্লা হোটেল থেকে আইসেন? কইল, তন্ময় বাবা পাঠাইতে কইছে। হ্যাঁ, ধন্যবাদ নানা। আচ্ছা। দরজা আটকে রুমে দৌড় লাগালাম। মোল্লা হোটেল পরে আমাদের কলেজে যাবার রাস্তায়। সাধারণত তাদের হোটেলের মিডনাইট পর্যন্ত ওপেন থাকে। সেদিন রেস্টুরেন্ট হতে ফেরবার পথে দেখেছিলাম, তখনই ওপেন ছিল। আর তন্ময় ভাই তো সবাইকে চেনেন। তার তো এই জীবনে কোনো সমস্যা হবার কথাই না। আগে খেলাম, খিদে পেয়েছে প্রচন্ড, সারাদিন খাওয়া হয়নি। উফ, ভাগ্যিস তার সাথে কথা হয়েছে, না হলে না খেয়েই ঘুমাতে হতো। ভাবতেই হাসি পেল। সে খুবই অদ্ভুত। ঘুম আসছে না, বিরক্ত লাগছে, ছাদে যেতে ইচ্ছে হচ্ছে না। কি করা যায়? তন্ময় মাকে মেসেজ দেওয়া যায়, তাই না? তাকে তো জিজ্ঞেস করা হলো না সে খেয়েছে কিনা বা কি করছি। কিছুক্ষণ ভেবে টেক্সট করলাম, খেয়েছেন? তার টেক্সট আসলো না, বরং কিছুক্ষণ পর কল করলেন। অদ্ভুত স্বরে বললেন, খাওয়া হয়েছে। আপনি খেয়েছেন? সে থেমে থেমে জবাব দিলেন, যেমন ভাবছেন। না। কেন? কেন খাননি? এভাবেই। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? তার কথা থেমে থেমে আসছে, একটু বলে থেমে যাচ্ছেন। সে এবার মুখ ধীরে প্রশ্ন করলেন, কিভাবে ওরু? হার্টবিট দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল যেন। সে সদা আমার নাম ডাকেন না, মাসে একবার হবে এমন। সে নিশ্চয় ড্রাঙ্ক। খেয়েছেন? সেদিন জন্মদিন থেকে ফেরবার পথে এভাবে কথা বলছিলেন। আপনি হাবিজাবিগুলো আবার খেয়েছেন? তো তোকে খাবো? আমার ফেস গরম হয়ে উঠছে। সে কখনো এভাবে কথা বলেননি। হঠাৎ এ ধরনের ব্যবহার আমার ঠিক হজম হচ্ছে না। পেট মুচড়ে আসছে। কি হয়েছে তার? খেতে দিবি তোকে? লজ্জায় আমি বাকরুদ্ধ হয়ে আছি। এগুলো খেলে নাকি মানুষের মাথা ঠিক থাকে না। তা শুধু শুনেছিলাম, আজ তা সরাসরি শুনছে। সে সত্যি আর হুঁশে নেই, মাথা ঠিক নেই তার। থাকলে নিশ্চয়ই এগুলো বলতেন না। তুই তো দিবি না, তুই পারিস আমার থেকে বাঁকতে। কাছেই আসতে চাস না। মনে হচ্ছে আমার সামনে এক নতুন তন্ময় ভাই, যাকে আমি আগে কখনো এভাবে দেখিনি। আচ্ছা, সে কি সারা জীবন এমন মাতাল থাকতে পারবে? সে এমনই থাকুক, দুষ্ট থাকুক, গোমড়ামুখ থাকার প্রয়োজন নেই। এমন ভয়ঙ্কর এক ইচ্ছে জাগছে।
সেটা হচ্ছে তাকে দেখার। এই মুহূর্তে তাকে কেমন দেখতে লাগবে? নিশ্চয় অদ্ভুত সুন্দর, খুব কিউট। সে তো এভাবেই মারাত্মক দেখতে, এখন নিশ্চয় কাউকে পাগল করার মতো দেখতে লাগছে। এই মুহূর্তে তাকে দেখতেছে, খুব করেছে। সে ডাকলেন, অরু। মুখ দিয়ে যেন আনমনে চলছে। আমাকে কেমন লাগে তোর? ভালো লাগে। বুকে তীব্র স্রোত বইছে। এই স্রোত থামবে বলে মনে হয় না। কি বলবো? আমার তো তাকে ভালো লাগে না। মানে কেমন লাগে? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দুঃখ বেড়ে চলেছে ক্রমাগত। সে কি আমাকে আজ মারার প্ল্যান করেছে? অবশ্যই আমাকে তোর ভালো লাগে। লাগবে না কেন? না লাগলেও লাগাতে হবে। এই পৃথিবীতে তোর জন্য শুধু আমি, তাই না? হ্যাঁ, আর কিছুক্ষণ হলেই আমি মারা যাব। দ্রুত বললাম, আপনি কোথায়? রুমে। ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। সে মিনমিনিয়ে ডাকলেন, অরু। জি। তার জবাব নেই, নেই কোনো আওয়াজ, শুধু তার শ্বাস নেওয়ার শব্দ। সে কি ঘুমিয়ে পড়েছে? আমি ডাকলাম, হ্যালো। কথা নেই। ঘুমিয়ে পড়েছেন হয়তো। ফোন বুকে চেপে বসে রইলাম তীব্র শ্বাস নেওয়ার প্রচেষ্টার মাঝে। ঠোঁট আমার বড় হাসি। মন এখনো শান্ত হয়নি, খুবই আওয়াজ করছে। বালিশে মুখ গুজে ফেললাম। সে আমাকে সত্যিই পছন্দ করেন, আমাকে নিয়ে ভাবেন। তন্ময়বাই এই বোকাউরুকে পছন্দ করেন, আমাকে পছন্দ করেন। ভাবতেই বুকের স্রোত দ্বিগুণ বেগে বইছে। ভোরবেলা বড় মা ডাকে ঘুম ভাঙল। চারপাশে চোখ বোলালাম। বড় মা তাড়া লাগালেন, যা মুখ ধুয়ে আয়, তোর পছন্দের বড় চিংড়ি রান্না করেছে, নিজে হাতে খাইয়ে দিব। আমি দ্রুত ফ্রেশ হলাম। চিংড়ি আর বড় মার হাত একদমই মিস দেওয়া যাবে না। বড় মা খাওয়াতে বসে পড়লেন। আসলেই তার রাধার কোনো জবাব নেই। খুবই সুন্দর রাখতে জানেন সে। দারুণ হয়েছে। তাই সব দারুণ লাগে? তুই মানুষটাই দারুণ। হয়েছে রসিকতা, তাড়াতাড়ি শেষ করো, কাজে আছে বহুত। খাওয়া শেষ হতেই বড় মা আমার মাথা ছুঁয়ে দিলেন। মিষ্টি কণ্ঠ বললেন, মন খারাপ করবি না। সুমনা যা বলেছে তা তো আর সত্যি হয়ে যাচ্ছে না। তুই আমাদের মেয়ে, আমরা জানি আমাদের মেয়ে কেমন। ঠিক আছে? আমি হাসলাম। হ্যাঁ, লক্ষ্যে একদম। যাচ্ছি আমি। বড় মা চলে গেলেন। আমি দ্রুত ফোন ধরলাম। কাল রাত্রে সব তাহলে সত্যি? ভালো লাগে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। অনেক সকাল, এখনো নিশ্চয় তন্ময় ভাই ঘুমিয়ে। সে তো 8টার আগে উঠবেন না। একদম সময় মতো বিছানা ছাড়বেন। দীপ্তি এসেছে, হাতে ড্রয়িং বুক। আজ এমন পিকচার আর্ট করেছি, তুমি দেখলে এখান থেকে লাফ মেরে বুড়িগঙ্গায় চলে যাবে। এটা কোনো কথা? আমি বললাম, তাই নাকি, দেখি। ও বাঁকা হাসলো আর চোখে তাকিয়ে দেখলাম সাথে সাথে আমার চেহারা লালে পরিবর্তন হয়ে গেল। এই পাজিল ছেলে। ও সেই রেস্টুরেন্টের ছবিটি এঁকেছেন যেটা তন্ময় ভাইয়ের লক স্ক্যানে। দীপ্তর বাচ্চা, এটা আমাকে দে। সবাইকে দেখাবো। ভালো হচ্ছে না কিন্তু। বেঙ্গিয়ে ছবিটা নিয়ে নিচে চলে যাচ্ছে। ও যদি সত্যি দেখে কি হবে? ছেলেটা তো আস্ত অস্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত বিবেচনা করে এবার একটা টেক্সট তন্ময় ভাইকে সেন্ড করে ফেললাম। রাত্রে ডাকছিলেন, সে ঠিক আছে কিনা, কিন্তু চিন্তা হচ্ছে খুব। অবশ্য সাথে তার বন্ধুরা আছেন, এক একজনের জন্য জান প্রাণ দিয়ে দেন। তারপরও আমি কিছু মালার কথা। অনেকক্ষণ অপেক্ষা করলাম, তার জবাব নেই। সে কি ব্যস্ত? হয়তো, না হলে নিশ্চয় জবাব দিতেন। ভাবতে ভাবতে নিচে নামলাম। টিভি দেখতে মাত্র বসেছিলাম, তখনই বাড়ির কলিং বেল বাজছেন। দীপ্ত লাফিয়ে গেট খুলতে গেল। বড় মামা, বড় মামি, ছোট মামি আর সুমনে এসেছে। আমি সোফে শক্ত হয়ে বসে বড় নিঃশ্বাস ফেলে উঠলাম। মামা মাথায় হাত রাখলেন। কি অবস্থা আম্মার? ভালো, বসো। বড় মামিয়া কথা বললেন। ছোট মামির সাথে হালকা কথা বলে উপরে চলে এলাম। ওই মেয়ের মুখও দেখতাম না। জঘন্য কাল নাগিনী। ফরফরই মা আসলেন। এগুলো কেমন অভদ্রতা ওরু! দেখলি ভাই ভাবি আসতেন, তুই কিভাবে দপদপ পায়ে চলে এলি? তো কি করব? তাদের মাঝে কথা শেষ হয়নি, তখনই কালসাপিনী হাজির। ফুফু ওরু হয়ে যাচ্ছে একদম ডিপ্রেসড। কোনো কথা পুরো শুনবেই না। রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। কতটা বেহাই এই মেয়ে। মা ইশারা করলেন আমাকে চুপ থাকতে। আমি পারলাম না। দাঁতে দাঁত চেপে বললাম, I do not want to hear anything from that mouth of yours, সুমনা। আমি বাজে ব্যবহার করার আগে গেট আউট ফ্রম মাই রুম প্লিজ। সুমনা অবাক কণ্ঠে মাকে উদ্দেশ্য করলো। দেখলে পুপি, মা এটাকে বেরোতে বলো। এবার ও নিজেই শব্দ করে বেরিয়ে গেল। মা আওয়াজ তুললেন, কি ধরনের বেয়াদবি? কি হচ্ছে এগুলো?
কি হচ্ছে মানে? ভাইয়ের মেয়ে, ভাই কি ভাববে তা নিয়ে চিন্তা শুধু। আর আমি তোমার মেয়ে, কলেজের সকলের সামনে আমাকে উজাড় করে দাঁড় করিয়েছে, সকলের কাছে বলে বেরিয়েছে আমি রাস্তার মেয়ে, ছেলে ধরে টাকা খাই, ছেলেদের সাথে রুম ডেটে যাই। এগুলো শোনার পর তুমি এই মেয়েকে বাড়িতে কিভাবে ঢুকতে দাও, তাও আমার রুমে? ছোট মানুষ বলে ফেলেছে, সেটার জন্য মাপ চাইতে এসেছে তো? আর ও বলেছে এমন কিছুই নাকি বলেনি। ও বলেনি, আমি কোথার থেকে শুনলাম? তুমি তোমার ভাইয়ের মেয়ে ছাড়া কিচ্ছু দেখছো না। তুমি সব সময় এমন করো, সব সময়। কয়েকদিন পর দেখা যাবে তোমার ভাইয়ের পরিবারের জন্য আমাকে জবাই দিয়ে। কথা শেষ না হতে মা গালে থাপ্পড় মারলেন। আমি হতভম্ব হয়ে তার দিক চেয়ে। সে এর আগেও হাত তুলেছেন এই মেয়ের জন্য, তার ভাইয়ের মেয়ের জন্য। চোখের জল যেন নিঃস্বেচ্ছায় গড়িয়ে পড়ছে। আমি মাথা দোলালাম। থাকো ভাই আর ভাইয়ের মেয়ে নিয়ে। বলতে দেরি, আমার রুম থেকে বেরোতে দেরি হয়নি। মা পেছন হতে ডাকছেন, শুনলাম না। ভাই আর ভাইয়ের মেয়ে দোষ করলেও সদা আমাকে বোঝাতে আসবে, আমাকে ভুল প্রমাণিত করবে। ব্যাস, দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে আসলাম। পেছন থেকে বড় চাচু বড় মা চেঁচিয়ে পিছু আসছেন। তাদের থেকে আমার চলার ব্রেক দ্রুত। মেন গেটের দারোয়ান নানা প্রশ্ন করছেন, কই যাবা মাহামণি? আমি মিথ্যে বললাম, নোটস আনতে। গেট খোলো। সে খুলতেই চলে এলাম। পেছন থেকে বড় চাচু চেঁচামেচি করছেন গেট না খোলার জন্য। থাকবো না এ বাড়িতে, থাকুক সে তার ভাইয়ের মেয়ে নিয়ে। এক সস্তা মেয়ে সদা অপমান করেও উল্টা বুঝিয়ে দিবে, সবাই তাই বুঝবে। আমিও তো ওর কথাই বিশ্বাস করতাম। এখন যখন চোখের সামনে সব ক্লিয়ার, ওর কথা শোনার প্রশ্নই আসে না। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। অনেক দূর হলেও এলাকার ভিতর, এলাকার বাহিরে যাবার সাহস আমার নেই। আজকাল যা অবস্থা পৃথিবীর, তারপরও ভয় হচ্ছে। আপাতত মানুষ রয়েছে, রাতের আধার নামলে কি হবে? কই যাব? বাড়িতে একদম ফিরতে চাই না। ঠান্ডা বাতাস বইছে, বিকেলের আবহাওয়ার আকাশ চমৎকার। চারপাশ ঘোরাঘুরির পর সেই চেনা পার্কটি পেলাম। আমি আবার রাস্তা বুলাকার, মনে থাকে না রাস্তাঘাট। চারপাশে চোখ বোলালাম। গাছের নিবের পরিচর্যায় আশপাশ আকর্ষণীয়। এই এরিয়ায় একটাই পার্ক, মারাত্মক সুন্দর এবং বড়। সবসময় মোটামুটি মানুষ থাকে, বাচ্চা, বুড়ো, প্রেমিক প্রেমিকা, সব রকম মানুষ দেখা যায়। আলাদাভাবে এক পাশের বেঞ্চে বসলাম। চোখ দুটো আবারও ভিজে আসছে। বাড়ি থেকে রেগে বেরোনো আমার এই প্রথম। আগে রেগে শুধু দরজা আটকেছিলাম। বাড়ি ছাড়াটা বড্ড নতুন, কি থেকে কি করব বুঝতেই পারছি না। হঠাৎ মনে পড়লো তন্ময় ভাইয়ের কথা। নিশ্চয়ই সে খবর পেয়েছে। এখন আমাকে ফেলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিবেন, প্রচন্ড রাখবেন। বাবাও হয়তো খুবই রেগে আছেন। রাগুক, যা ইচ্ছে করুক, তাও আর যাব না ওই বাড়ি। সে থাকুক তার ভাইয়ের মেয়ে নিয়ে। সন্ধ্যা হয়ে আসছে, জলমলে আকাশে আধার চেয়ে যাচ্ছে। পার্কের মানুষজন এক এক করে নি, শুধু কয়েক জোড়া দেখা যাচ্ছে। উফ, কি হবে আমার? বয়ের শরীর কাঁপছে। কোথায় যাব? রাত গভীর হলে কি করব? মার্জির বাসায় যাব, কিন্তু ওর আম্মু নির্ঘাত বাড়িতে ফোন করে দিব। আর কারো বাকি রিলেটিভসগুলো সব দূরে দূরে, সেখানে যাবার প্রয়োজন টাকা, আর আমার কাছে ছাড়া নাও নেই। ঘুমে চোখ বুঝে যাচ্ছে। একটু দাঁড়ালাম, তারপর আবারও বসলাম। হঠাৎ কোথাও হতে এহসান এসে দাঁড়ালো। অবসরে বলল, তুই এখানে কি করছিস? ভয়ে ভয়ে আশপাশে নজর দিলাম। আবার তন্ময় ভাইকে সাথে নিয়ে এসেছে নাকি? না, নেই। আমি অসহায় চোখে ওর দিকে তাকালাম। বাড়ি থেকে চলে এসেছি, আর যাব না। এহসান শব্দ করে হাসছে, মাথায় গাঁটটা মেরে বলল, যাবি না? তন্ময় ভাই তোর হাত পা ভেঙে ফেলবে। আবারও বয়ে জড়সড় ভাব চলে এলো। এই কুলাঙ্গার ছেলে, জালিম, অমানসিক কথাবার্তা বলিস না। তুই কি করিস এখানে? ও হাফ ছাড়া ভাবে পাশে বসলো। কিছুটা দূরে থাকা এক জোড়াদের ইশারা করলো। আমার বন্ধু আর তার গার্লফ্রেন্ড। পাহারাদারি করছিলাম। মার্জি একটু আগে তোদের বাড়ি গেল। কেন? সকালে তোর জন্য খারাপ লেগেছে, তাই একটু আগে ড্রাইভার নিয়ে বেরিয়েছে। বাড়িতে আমাকে আর মাকে শান্তি একদমই দেয়নি। একটু পর পর তোর ওই নাগিনী বোনের চমৎকার আইডেন্টিটি প্রকাশ করছিল। সুমনা নামটাও তেতো মনে হচ্ছে। অস্বাভাবিক মেয়ে। কি দিয়ে তৈরি মেয়েটা? আমার বাড়িতে গিয়ে শাসন চালাচ্ছে। একদিন পেয়ে নেই, এমন শিক্ষা দিব না? চল দিয়ে আসি তোকে। চেঁচালাম, একদমই না, ইম্পসিবল। রাত গভীর হচ্ছে, কতক্ষণ থাকবি? চিন্তিত স্বরে বললাম, জানি না, তাও বাড়ি যাচ্ছে না। এছান অনেকক্ষণ যাবত আমার সাথে কথা বলছে। ছেলেটা মারাত্মক ভালো। মার্জির 5 মিনিটের বড় ভাই। হ্যাঁ, দুজন টুইন্স। যে কোনো পরিস্থিতিতে দুজনের চেহারা
অতল বদল করা যাবে। ওদের আচার আচরণও অনেকটা একই, কথা বলার ধরন আর গালের টোলটাও দুজনের সেম, শুধু তফাৎ ছেলে আর মেয়ে। ও টুফ আওয়াজ করলো, আমাদের বাড়িতে তো যেতে সমস্যা নেই তাই না? উসখুস করছে মন, ওদের ভরসা নেই, কিন্তু রাস্তাও তো নেই। রাত গভীর হচ্ছে, কই যাবো আর? ডিসিশন নিলাম ইসানের সাথে যাব। ভয়ে আকুপাকু মন নিয়ে যাচ্ছে ওদের বাড়ির দিক। মন আনসান করছে, কেমন সাই দিচ্ছে না যাবার জন্য। দূর থেকে সেনে একজনের ছায়া দেখতে পেয়েই আমার আত্মা লাফিয়ে উঠলো। বড় সড়ো চোখ করে ইসানের দিক তাকালাম। ও হাত উঁচু করলো। তন্ময় ভাই ফোন করেছিলেন, বললেন আমাদের বাড়ির আশেপাশে দেখতে, তো তোকে পেয়ে গেলাম। জাহিলের বাচ্চা! তন্ময় ভাই এদিকে আসছেন। লাইটের আলোয় তার পর্সা চেহারা লাল হয়ে আছে, বাঁচার সম্ভাবনা নাই একদম। তো ভিউয়ার্স, গল্পের এই পর্ব কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসছে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।